আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম এক্সেস মেডিকেল স্কুলে। আপনারা সবাই জানেন যে এক্সেস মেডিকেল স্কুল আমাদের জন্য কিছু রিভিউ ক্লাস অ্যারেঞ্জ করেছে। আর আজকে ফার্স্ট প্রপ পরীক্ষার্থীদের ফিজিওলজির রিভিশন ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি খাদিজা বিনতে আনোয়ার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, থার্ড ইয়ার। আজকে আমার আলোচনার যে টপিক সেটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। আচ্ছা, সো ডাইজেস্টিভ সিস্টেম থেকে আমরা জানি যে প্রফের জন্য এটার ভাইভাও যেমন ইম্পর্টেন্ট, রিটেনও খুব ইম্পর্টেন্ট কিছু মেকানিজম আছে যেগুলো আমাদের পরীক্ষায় আসে। সো আমরা যেটা শুরু করব আজকে সেটা হচ্ছে আমরা একদম বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে আমরা ডিপে যাওয়ার চেষ্টা করবো, যে আমাদের ভাইভায় কি ক্রিটিক্যাল কোশ্চেন আসে এই টাইপের কোশ্চেনও যেমন থাকবে, সেরকম ভাবে আমাদের যে বেসিক জিনিসগুলো আমাদের এই চ্যাপ্টার থেকে জানা দরকার সেগুলো আমরা জানবো। তো আমরা প্রথমে ডাইজেস্টিভ সিস্টেম শুরু করার জন্য আমাদের কিছু বেসিক একদম অ্যানাটমিক্যাল কিছু নলেজ লাগবে, যে আমরা ডাইজেস্টিভ সিস্টেম বলতে কি বুঝি। ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে যেটা আমাদের খাবারের ডাইজেশনে হেল্প করবে, এক কথায় বলতে গেলে। সো খাবারের ডাইজেশনে যে হেল্প করা, এটার জন্য মেইনলি আমার দুইটা জিনিস থাকে। ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দুইটা কম্পাউন্ড থাকবে। তো প্রথম কথা হচ্ছে যে ডাইজেস্টিভ সিস্টেম একটা ট্র্যাক থাকে আমরা জানি, এবং কিছু গ্ল্যান্ড থাকে। সো এভাবে আমি দুটা ভাগে ভাগ করবো, যে একটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক, বা আমি যদি বলি যে এলিমেন্টারি ট্র্যাক, আরেকটা হচ্ছে কিছু গ্ল্যান্ড, ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তো প্রথম কথা হচ্ছে যে ডাইজেস্টিভ ট্র্যাক, এটার যদি বলা হয় যে টিচার প্রথমে জিজ্ঞেস করা, আচ্ছা ঠিক আছে ডাইজেস্টিভ ট্র্যাক যে বললা এটার মধ্যে কি কি পার্ট আছে, তো তুমি প্রথমে এক কথায় বলবা যে ফ্রম মাউথ টু অ্যানাস। আচ্ছা, এরপরে তোমাকে টিচার জানতে চাইবে যে এটার ভিতরে কি কি পার্ট আছে, তখন তুমি বলবা যে মাউথের পরে কি আছে, বাকটাল ক্যাভিটি বলবা প্রথমে, তারপরে হচ্ছে ফ্যারিংস, ইসোফেগাস, স্টোমাক, তারপর হচ্ছে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের মধ্যে পার্টে কি কি আছে হচ্ছে ডিওডেনাম, জেজুনাম এন্ড আইলিয়াম। এরপরে লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের মধ্যে আছে সিকাম। এরপর হচ্ছে কোলন, কোলনের মধ্যে পার্ট আছে যে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন এন্ড লাস্ট অফ অল হচ্ছে রেকটাম এন্ড অ্যানাস। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি ট্র্যাক সম্বন্ধে আইডিয়া হচ্ছে ক্লিয়ার হলো, যে এই জিনিসগুলো আমাদের ট্র্যাকের মধ্যে থাকবে। আচ্ছা, এখন ভাইভাতে এটা কোশ্চেন করার পরে যে কোশ্চেনটা টিচাররা করে সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স between a gastrointestinal tract and a digestive tract। আচ্ছা, এখানে টিচাররা ডাইজেস্টিভ ট্র্যাক্ট না বলে তোমাকে হচ্ছে গিয়ে ইন্টেস্টাইনাল ট্র্যাক্টও বলতে পারে, আচ্ছা, বা এন্টারিক সিস্টেমও বলতে পারে। এখন কথা হচ্ছে যে যেটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, এটা তুমি বলবা যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট ফ্রম হচ্ছে মাউথ টু অ্যানাস, বাট যেটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট সেটা কিন্তু স্টোমাক টু অ্যানাস। সো এটা কিন্তু তোমাকে ভালো মতো বুঝতে হবে যে এই দুটো ডিফারেন্সটা কি, কারণ এটা টিচাররা কোশ্চেন ধরে। আচ্ছা, তাহলে আমাদের ট্র্যাক সম্বন্ধে ভাইবার কোশ্চেন এবং বেসিক কথা বলা শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে গ্ল্যান্ডে। ডাইজেস্টিভ গ্ল্যান্ড কি আছে? আচ্ছা, গ্ল্যান্ড তুমি মনে রাখবা কি, আমরা হচ্ছে গিয়ে ওরাল টু হচ্ছে কাউডাল ডিরেকশনে মনে রাখবো যে আমাদের মাউথে আছে হচ্ছে প্যারোট মানে গ্ল্যান্ড আছে, সালাইভারি গ্ল্যান্ড আছে। তো সালাইভারি গ্ল্যান্ডের মধ্যে তিনটা গ্ল্যান্ড আছে, যেটা আমরা জানি সবাই, যে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এন্ড সাবলিঙ্গুয়াল। আচ্ছা, এরপরে সালিভারি গ্ল্যান্ডের পরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের আমরা বলা যায় যে অর্গানিক ফ্যাক্টরি, সেটা হচ্ছে কি লিভার। লিভারের পরে গ্ল্যান্ড যেটা আছে সেটা হচ্ছে প্যানক্রিয়াস, এবং আমরা জানি যে পুরো ইন্টেস্টাইনের যে এপিথেলিয়াম বা একদম তোমার মিউকোসাল লেয়ারে এবং সাবমিউকোসাল লেয়ারেও কিছু গ্ল্যান্ড থাকে। তো আমরা মূলত যদি তুমি তিনটা গ্ল্যান্ডের কথা বলতে পারো এবং লাস্টে চারটা কথা বলে ফেলো, তাহলে কিন্তু তোমার ভাইবাটা সুন্দরভাবে শেষ হবে। আচ্ছা, এখন আমরা একটু হিস্টোলজিক্যাল একটা নলেজ একটু আমাদের মধ্যে আনবো, কারণ আমি যখন একটু পরে ডিটেলসে কথা বলবো নার্ভ নিয়ে বা নার্ভ প্লেক্সাস নিয়ে, তখন কিন্তু আমাদের এই হিস্টোলজিক্যাল নলেজটা দরকার হবে। যে আমি বেসিক যদি আমি হিস্টোলজি বলি অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, তাহলে আমি যদি লুমেন থেকে ফ্রম দ্য ইনসাইড টু আউটসাইড যাই, আমি কি কি পাবো? আচ্ছা, সো ফার্স্টে লুমেনের পরে কি থাকে, আমি জানি যে একটা সারফেস এপিথেলিয়াম থাকে, তাই না? সারফেস এপিথেলিয়ামের সাথে কি থাকে? মিউকোসা থাকে, এবং মিউকোসার যে পরের লেয়ারটা সেটা হচ্ছে সাবমিউকোসা, এবং সাবমিউকোসার পরে থাকে একটা মাসেল পার্ট, এবং মাসেল পার্টের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ইনার সার্কুলার এবং আউটার লঙ্গিটিউডিনাল, আর একদম বাইরের কভারিংটাকে আমরা বলি সেরোসা। আচ্ছা, সো এই জিনিসটা আমরা কেন জানলাম? দেখো, এখানে আমরা জানি যে আমাদের কিছু গ্ল্যান্ড থাকে, এবং আমাদের পুরো ডাইজেস্টিভ ট্র্যাকের যে পুরো ওয়ালটা, সেটার জন্য আমাদের নিউট্রিশন দরকার হয়, বা নার্ভ তোমার কিছু হচ্ছে তোমার নার্ভ এন্ডিং থাকে, তাই না? এবং তোমার কিছু লিম্ফ্যাটিক থাকে। সো এই যে আমি বললাম যে কিছু গ্ল্যান্ড, নার্ভ, তারপর হচ্ছে ব্লাড ভেসেল, এগুলো থাকবে হচ্ছে কোন লেয়ারে? সাবমিউকোসাল লেয়ারে। আচ্ছা, আর যেটা হচ্ছে তোমার মাসেল পোর্শন, সেই মাসেল পোর্শনের মধ্যে একটা স্পেশাল কাইন্ডের ওদের একটা নার্ভাস প্লেক্সাস থাকবে, নার্ভ প্লেক্সাস থাকবে।
আরেকটা কথা যে মাঝে মাঝে টিচাররা ধরে যে আচ্ছা ঠিক আছে বলো তো যে এই তোমার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের লাইনিং এপিথেলিয়াম কি, সেটা আমরা তুমি বলতে পারো, ইজিলি বলতে পারো একদম সুন্দর করে, যে জাস্ট সিম্পল তোমার হচ্ছে গিয়ে কলামনার বলে দিতে পারো। ওকে, সো এখন আমাদের মোটামুটি বেসিক কথা বলা শেষ। এখন যেহেতু আমরা ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করছি, সো ডাইজেস্টিভ সিস্টেম যেহেতু একটা সিস্টেম, সো এটাকে একটা রেগুলেটরি মেকানিজমের দরকার হয় বা কিছু দরকার হয় যেটা কন্ট্রোল করবে, এর যে ফাংশন গুলো আছে সেগুলোকে কন্ট্রোল করবে। সেই ফাংশনটা কিন্তু দুইটা ভাবে আমি কন্ট্রোল করতে পারি পুরো বডিতেই। আমরা একটা হরমোনাল কন্ট্রোল থাকে আমরা জানি, আর একটা জানি যে নার্ভাস কন্ট্রোল বা নিউরন দিয়ে যে কন্ট্রোলটা হবে। আচ্ছা, সো এই যে পুরো ডাইজেস্টিভ ট্র্যাক্ট, এটার পুরোটা জুড়েই একটা স্পেশাল টাইপের প্লেক্সাস থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম। আচ্ছা, সো তোমাকে যদি একটা কোয়েশ্চেন থাকতে পারে, যদি কোনো রিটার্নে আসে যে হোয়াট ইজ এন্টেরিক নার্ভাস সিস্টেম, তুমি সিম্পলি বলে দিবা যে the GIT বা gastrointestinal tract has a nervous system of its own and it's known as enteric nervous system. আচ্ছা, সো এটা বলার পরে তুমি এরপরে স্টেপটা হচ্ছে যে ঠিক আছে গ্যাস্ট্রো, এই যে আমার এন্টেরিক নার্ভাস সিস্টেম, তো এটার মধ্যে কি কি পার্ট আছে বা কি কি কম্পোনেন্ট আছে। এর মধ্যে হচ্ছে দুইটা টাইপ থাকবে, দুইটা নার্ভ প্লেক্সাস থাকবে। আচ্ছা, একটা হচ্ছে তোমার বলি যে মাইন্টারিক প্লেক্সাস, ঠিক আছে, একটা হচ্ছে মাইন্টারিক প্লেক্সাস আর একটা হচ্ছে সাবমিউকোজাল প্লেক্সাস। দেখো নাম দিয়ে আমি বুঝে ফেলবো যে কোনটা কোথায় থাকে। প্রথম যেটা মাইন্টারিক প্লেক্সাস, দেখো এটার সাথে আমরা কিন্তু মাসেল রিলেশন পাচ্ছি কথার সাথে। সো এরা থাকবে কি বিটুইন দা ইনার সার্কুলার এন্ড আউটার লঙ্গিচুডিনাল, সেটা থাকবে কি মাইন্টারিক প্লেক্সাস। আচ্ছা, আর সাবমিউকোসাল প্লেক্সাস তো নাম দিয়ে বোঝা যাচ্ছে এটা সাবমিউকোসার মধ্যেই থাকবে। এখন কথা হচ্ছে যে এই যে মাইন্টারিক প্লেক্সাস, এটার কি অন্য কোনো নাম আছে, বা সাবমিউকোসাল প্লেক্সাস এটার কি অন্য কোনো নাম আছে কিনা? অবশ্যই আছে। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? মাইন্টারিক প্লেক্সাস এর আরেকটা নাম হচ্ছে, বা অ্যানাদার নেম হচ্ছে অর্গাচ প্লেক্সাস। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখবো মা দিয়ে, M for মাইন্টারিক প্লেক্সাস and A for অর্গাচ প্লেক্সাস। আর সাবমিউকোসাল প্লেক্সাস তুমি বলতে পারো সাবমিউকোসাল, অ্যানাদার নেম অফ সাবমিউকোসাল প্লেক্সাস ইজ তোমার হচ্ছে গিয়ে মেইসনারস প্লেক্সাস। আচ্ছা, এখন আমাদের নরমাল বলা এবং কোথায় থাকে সেটা জানা শেষ। এখন হচ্ছে ফাংশন। নরমালি তো ঠিক আছে কাজ হলো, তাহলে দুইটা কেন দরকার আছে? দুইটার কি দরকার? একটা থাকলেই তো হইতো, তাই না, আমাদের বডিতে। তো দুইটার এজন্যই দরকার যে একটা করবে হচ্ছে তোমার মোটর ফাংশন গুলা, আর আরেকটা হচ্ছে লোকাল ফাংশন কিছু। সো যেটা হচ্ছে মাইন্টারিক প্লেক্সাস, সেটা কি করবে? সেটা করবে বললাম যে মোটর ফাংশন। দ্যাট মিন্স এটা কি করবে? এটা ইনক্রিজেস দ্য টোনিক কন্ট্রাকশন অফ দ্য গাট ওয়াল। তার মানে কি, এরা হচ্ছে এই যে আমার রিদমিসিটি বা রিদমিক্যাল কন্ট্রাকশন, এটার রেট কি ইনক্রিজ করবে। আর যে সাবমিউকোসাল প্লেক্সাস, এটার কাজ হবে যে লোকাল সিক্রেশন, লোকাল অ্যাবজর্পশন বা লোকাল ব্লাড ফ্লো। আচ্ছা, এখন আমি যেহেতু বললাম যে মাইন্টারিক প্লেক্সাসটা হচ্ছে কি ইনক্রিজ করছে, মানে এটা হচ্ছে তোমার টোনিক কন্ট্রাকশন কি ইনক্রিজ করছে, দ্যাট মিন্স এটা একটা স্টিমুলেটরি নার্ভ, তাই না? এখন টিচার যদি কোয়েশ্চেন করে যে আচ্ছা ঠিক আছে তুমি যে বললা, তাহলে এটা সবসময় হচ্ছে স্টিমুলেটরি হবে নাকি কখনো ইনহিবিটরি হইতে পারে? অবশ্যই পারবে, কারণ কিছু কিছু নার্ভ এন্ডিং তোমার একটা স্পেশাল টাইপের নিউরোট্রান্সমিটার সিক্রেশন করে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ভিআইপি বা ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পলিপেপটাইড। সো এইটার কাজ কি? এটা কাজ করবে হচ্ছে আমাদের যে স্ফিংটার আছে বডিতে, যেমন ধরো যে পাইলোরিক স্ফিংটার বা হচ্ছে ইলিওকোলিক যে ভালভটা আছে, এই ভালভটাকে সে রিল্যাক্স করবে। কারণ এগুলা কি করে? এগুলো যে তোমার তোমার ফুড কন্টেন্ট গুলার পাসিং কে তোমার রেগুলেট করে। সো এই ভালভ গুলাকে কিন্তু রেগুলেশন করবেও কিন্তু এই মাইন্টারিক প্লেক্সাস। কিভাবে? বাই ইনহিবিটরি তোমার মেকানিজমে করতে পারে। আচ্ছা, সো এরপরে মোটামুটি আমাদের যেটা হচ্ছে নার্ভাস কন্ট্রোল ছিল সেটা বলার পরে একটা পয়েন্ট আমি একটু অ্যাড করব যে ঠিক আছে এখানে কি কোনো সেন্সরি নার্ভ এন্ডিং থাকে কিনা। কথা হচ্ছে যে অবশ্যই থাকবে। সেন্সরি নার্ভ এন্ডিংটা তোমার যে এপিথেলিয়াম জুড়েই থাকবে, কারণ এখানে কিছু তোমার কেমোরিসেপ্টর থাকবে বা তোমার কিছু যে স্ট্রেস রিসেপ্টর, এই জিনিসগুলো থাকে। এবং এই জিনিসগুলো কি করে? তোমার আইদার এটা তোমার এই যে এন্টেরিক নার্ভাস প্লেক্সাস, এটার সাথে তোমার ইনফরমেশন গুলাকে সে দিতে পারে, এবং এটা আবার তোমার প্রি ভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়নকেও ইনফরমেশন দিবে। এবং এর পাশাপাশি এটা কিন্তু ব্রেন বা ব্রেন স্টিম বলো বা স্পাইনাল কর্ড বলো, এখানেও কিন্তু একটা কানেকশন থাকে। কেন দরকার এগুলো আমরা যখন রিফ্লেক্স করবো তখন বুঝতে পারবো যে কেন এখানে তোমার হচ্ছে ব্রেন স্টিমে বা কেন যাচ্ছে, বা কেন বা প্রিভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়নে কেন যাচ্ছে। আচ্ছা, সো আমাদের এখন এটার পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে অটোনমিক নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। তো অটোনমিক নার্ভাস সিস্টেম আমরা জানি যে এখানে একটা সিম্প্যাথেটিক
সিম্প্যাথেটিক হতে পারে আর প্যারাসিম্প্যাথেটিক হতে পারে। আচ্ছা, সো সিম্প্যাথেটিক কখন কাজ করে? সিম্প্যাথেটিক কাজ করে যখন আমরা হচ্ছে খুব একটা স্ট্রেসফুল কন্ডিশনে থাকি, আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে যখন আমরা খুব রিল্যাক্সিং কন্ডিশনে থাকি। সো দেখো, তুমি খাবার খেলা দুপুরে, এরপর তুমি কি করলা? তুমি কি খুব স্ট্রেসফুল কন্ডিশনে থাকবা নাকি খুব রিল্যাক্সিং কন্ডিশনে থাকবা? অবশ্যই আমরা কি করবো তখন? খুব মানে আমরা কি করবো, একটু বেড রেস্ট করি। সো তখন আমি একদম রিল্যাক্সে থাকি। তো রিল্যাক্সে থাকলে কি হয়, আমার ডাইজেশনটা ভালো হবে। এত কিছু বলার উদ্দেশ্য এটাই যে আমরা এটা দিয়ে মনে রাখবো যে প্যারাসিম্প্যাথেটিকটা হবে কি, স্টিমুলেটরি অফ ডাইজেস্টিভ সিস্টেম। মানে তখন যদি প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন আসে, তখন হচ্ছে আমাদের যে খাবারের ডাইজেশন বা জুসের সিক্রেশন এগুলা বেড়ে যাবে। আর সিম্প্যাথেটিক কন্ডিশনে কি হবে, তোমার হচ্ছে গিয়ে এই জিনিসগুলো তোমার হচ্ছে ডিক্রিজ করবে। মানে তখন আমাদের যে সিক্রেশন বলো বা তোমার পেরিস্টালসিস বলো, তখন এটা অত ভালোভাবে চলবে না। ওকে, এখন কথা হচ্ছে যে এই যে সিম্প্যাথেটিক, তুমি যদি আরেকটু ভালো জানতে চাও তাহলে সিম্প্যাথেটিক এর জাস্ট কোথা থেকে আসতেছে এটা একটু ডায়াগ্রাম থেকে দেখে নিতে পারো, বা প্যারাসিম্প্যাথেটিক এর একটা ক্রেনিয়াল পোরশন আছে, একটা স্যাক্রাল পোরশন আছে, এটা অত বেশি ম্যান্ডেটরি না। ওকে, সো আমাদের মোটামুটি নার্ভাস সিস্টেমের মানে নার্ভাল মানে তোমার হচ্ছে নিউরোনাল কন্ট্রোল মোটামুটি শেষ। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে হরমোনাল কন্ট্রোল। ওকে, সো হরমোনাল কন্ট্রোলে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে তোমরা এটা কি করতে পারো, তোমাদের যেই রেসপেক্টেড তোমার হচ্ছে কি কলেজ আছে, সেই কলেজের টিচারদের লেকচারটা ফলো করতে পারো। কারণ গাইডে হচ্ছে তোমার অনেকগুলা হরমোনের নাম আছে, যা এটা বলে টিচাররা বিরক্ত হয়। তুমি যদি লেকচারটা ফলো না করো তাহলে তুমি কি বলতে পারো, তুমি ডাইটোনের রেফারেন্সটা দিতে পারো। ডাইটোনের মধ্যে যেই হরমোনের নামগুলো আছে, যে হচ্ছে তোমার গ্যাস্ট্রিন আছে, কোলেসিস্টোকাইনিন আছে, সিক্রেটিন আছে, তারপর হচ্ছে তোমার গ্যাস্ট্রিন ইনহিবিটরি পেপটাইড আছে, আর হচ্ছে মডেলিন আছে। তুমি এই পাঁচটার কথা বলবা। এই পাঁচটার কথা বলার পরে টিচার তোমাকে যে কোনো একটা স্পেসিফিক্যালি ফাংশন ধরতে পারে। তো ফাংশন গুলো ধরো আমি তোমাকে একটু বলে দিচ্ছি। গ্যাস্ট্রিনের ফাংশন তো নাম দেখে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ইট ইনক্রিজেস দ্য সিক্রেশন অফ গ্যাস্ট্রিক জুস। মানে পুরোপুরি স্টোমাকের মধ্যে কি করবে, যে গ্যাস্ট্রিক জুসের সিক্রেশনকে বাড়িয়ে দিবে। এরপরে আছে হচ্ছে তোমার কোলেসিস্টোকাইনিন। আচ্ছা, কোলেসিস্টোকাইনিনের ফাংশনটা কিন্তু মনে রাখা খুব সহজ, যদি শুধু নামটা বুঝো যে কোলেসিস্টোকাইনিন। আমরা তিনটা ওয়ার্ড পাচ্ছি। আচ্ছা, কোলে মিন্স হচ্ছে বাইল, সিস্ট মানে কি আমরা বাংলায় সিস্ট বলতে বুঝি থলে, আর কাইনিন মানে হচ্ছে কন্ট্রাকশন। তাহলে মেইন ফাংশন কি হবে, ইট কন্ট্রাক্ট দা গল ব্লাডার। ওকে, আর দুইটা ফাংশন মনে রাখতে পারো যে ইট ইনক্রিজেস সিক্রেশন ফ্রম দ্য প্যানক্রিয়াস, বা ইট ইনক্রিজেস সিক্রেশন অফ বাইকার্বনেট ফ্রম দ্য প্যানক্রিয়াস। ওকে, আর এখন হচ্ছে সিক্রেটিন। সিক্রেটিন কি করবে, সিক্রেটিন হচ্ছে সিক্রেশন অফ পেপসিন বলো, বা সিক্রেশন অফ গল ব্লাডার কি ইনক্রিজ করবে, সিক্রেশন অফ তোমার হচ্ছে গিয়ে প্যানক্রিয়াস। ঠিক আছে, প্যানক্রিয়াসের সিক্রেশনকে বাড়িয়ে দিবে। আর লাস্টে দুইটা, ওটার ফাংশন এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট মর্টালিটিতে এটা জেনে রাখো যে এটা হচ্ছে তোমার ইনক্রিজেস দ্য মর্টালিটি অফ ইন্টেস্টাইন। ওকে, সো আমাদের দেখো হরমোনাল কন্ট্রোলটা কিন্তু তুমি বইটা যদি তুমি ফলো করো তাহলে তুমি খুব অল্প ওয়ার্ডে পড়াটা শেষ করে ফেলতে পারো। বাট তুমি যদি গাইড বা এটা নিয়ে যদি খুব মেসি একটা অবস্থা বানায় ফেলো, তখন তো তুমি নিজে বুঝবা তুমি কোনটা পড়তেছো আর কোনটা বলতেছো। সো একদম স্পেসিফিক্যালি পাঁচটা পড়ার চেষ্টা করবা। ওকে, সো এখন যেহেতু আমাদের হচ্ছে নিউরোনাল কন্ট্রোল এবং হরমোনাল কন্ট্রোল করা শেষ, এখন একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে রিফ্লেক্স। আচ্ছা, এই রিফ্লেক্সটা কিন্তু তোমার রিটেনা যেমন ইম্পর্টেন্ট, ভাইবা তো তেমন ইম্পর্টেন্ট। রিটেনের জন্য এটা তুমি গাইড ফলো করবা না। আমি বলবো যে এটার জন্য তুমি গাইড ফলো করো না, কারণ পুরো আমি যতটুকু আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে এই টপিকটার বা এই আমি আজকে যে সিস্টেমটা পড়াবো, এটার গাইডের মধ্যে তোমার গাইডের অনেক টপিক আছে যেগুলো টিচাররা পছন্দ করে না শুনতে। তো তুমি একটু বেটার, তুমি যদি যে টপিকগুলো আজকে আমি বলবো সেগুলো তুমি একটু গাইডলাইন থেকে একটু ফলো করতে পারো, বা আমার কথাটা যদি শুনো, তাহলেও কিন্তু তোমার হচ্ছে অনেক উপকার হবে। প্রথমে দেখো যে রিফ্লেক্সের মধ্যে তুমি মনে করবা যে তিন ধরনের, তুমি একদম সহজে মনে রাখো যে একটা হচ্ছে তোমার পুরো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের মধ্যেই থাকবে, এটা আর বের হবে না। আরেকটা কি হবে, আরেকটা যাবে হচ্ছে প্রি ভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। আর থার্ড নাম্বারটা যাবে কোথায়, সেটা যাবে আইদার ব্রেন স্টিমে অথবা স্পাইনাল কর্ডে। ওই যে আমরা বললাম যে সেন্সরি নার্ভটা যেখানে যেখানে যাচ্ছিল ওইটার সাথে মিলে কিন্তু রিফ্লেক্সটা আমরা করছি। তাহলে প্রথম কথা যেটা, সেটা হচ্ছে বললাম যে রিফ্লেক্স দ্যাট ইন্টিগ্রেটেড এন্টারলি ইনটু দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। তাহলে এটা কি করবে, এটা হচ্ছে বলছিলাম লোকাল ফাংশন যা যা আছে সেগুলো করবে, যেমন তারা হচ্ছে লোকালি অ্যাবজর্পশন, সিক্রেশন, মিক্সিং মুভমেন্ট এইসব করবে। আচ্ছা, আর সেকেন্ড হচ্ছে যে তোমার হচ্ছে যেটা from the gut wall বা from the gut to the prevertebral sympathetic ganglion and again comes to the gut wall বা gut। এটা হচ্ছে কিছু রিফ্লেক্স করবে, তিনটা তুমি মনে রাখতে পারো। প্রথমটা হচ্ছে তোমার বলতে পারো যে গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স,
তারপরে হচ্ছে ইন্টারোগ্যাস্ট্রিক রিফ্লেক্স। এই দুটা এবং তারপর যদি তুমি এটা বলে ফেলো তখন টিচার বলে যে ওকে ঠিক আছে এখন আমাকে বলো তো যে গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স বা ইন্টারোগ্যাস্ট্রিক রিফ্লেক্স এটা আসলে কি। আচ্ছা, প্রথম যেটা সেটা হচ্ছে গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স। এটা একটু কিভাবে আমরা মনে রাখবো, আমরা একটু উল্টা করব। গ্যাস্ট্রোকোলিক, তাহলে আমরা আগে বলবো কোলিকটাকে, দ্যাট মিন্স কোলিক বলতে বুঝি কোলন। সো যখন খাবারটা কোলনে বা তোমার স্মল ইন্টেস্টাইনে ধরো জেজুনামে চলে আসলো তখন কিন্তু ওখান থেকে একটা রিফ্লেক্স চলে যাবে। কোথায় যাবে? প্রিভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়নে। ওইখান থেকে তারপরে তোমার হচ্ছে ইফারেন্ট ফাইবার দিয়ে চলে আসবে গাটে, মানে হচ্ছে তোমার স্টোমাকে, এবং তখন সেটা স্টোমাকের সিক্রেশনকে বা তোমার হচ্ছে গ্যাস্ট্রিক এমটিং এটাকে একটু কমায় দিবে। ঠিক আছে, আর যেটা বললাম যে এন্টেরোগ্যাস্ট্রিক সেটাও সেম, বাট এন্টেরোগ্যাস্ট্রিকটা শুধুমাত্র ইন্টেস্টাইন থেকে যাবে, স্মল ইন্টেস্টাইন থেকে, এবং এটাও সেম যে এখান থেকে স্মল ইন্টেস্টাইন থেকে চলে গেল প্রিভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়নে, এন্ড এগেইন হচ্ছে ব্যাক হলো স্টোমাকে সেটা সিক্রেশন বা বলো বা হচ্ছে গিয়ে এটার যে গ্যাস্ট্রিক ইম্পিটিং এটাকে হচ্ছে একটু কমাই দিবে। আচ্ছা, এবার লাস্টে যেটা সেটা হচ্ছে বললাম যে রিফ্লেক্স অরিজিনেটেড ফ্রম দা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এন্ড দেন গোস টু দা কোথায়, এটা হচ্ছে ব্রেন স্টিম অথবা যেতে পারে স্পাইনাল কর্ডে, এবং এগেইন ব্যাক টু দা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। তো এটা আমরা একটু ডিটেইলসে পড়বো একটু পরে, কারণ এটার মধ্যে যে একটা মেজর একটা এক্সাম্পল সেটা হচ্ছে ডেফিকেশন রিফ্লেক্স। ঠিক আছে, ডেফিকেশন রিফ্লেক্সটা এটার এক্সাম্পল। তো আমরা যখন ডেফিকেশন রিফ্লেক্সটা পড়বো তখন এটা বিস্তারিত আলোচনা করব। আর আরেকটা যেটা সেটা হচ্ছে তোমার হচ্ছে পেইন রিফ্লেক্স। তো এটা আমি আরেকবার একটু বলে দিচ্ছি, তিনটা রিফ্লেক্সের কথা বলেছি। একটা হচ্ছে যে শুধুমাত্র গাট ওয়ালের মধ্যেই থাকবে, আরেকটা হচ্ছে যে স্টিমুলাস ফ্রম দা গাট ওয়াল চলে যাবে হচ্ছে কোথায়, প্রিভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, এবং আবার চলে আসবে গাট ওয়ালে। এন্ড থার্ড যেটা সেটা হচ্ছে যে গাট ওয়াল থেকে যাবে চলে যাবে ব্রেন স্টিম অথবা স্পাইনাল কর্ডে, এবং এগেইন ব্যাক করবে গাটে। তো তিনটা মনে রাখো, তুমি যদি এইভাবে শুরু করো টিচার কিন্তু এমনি ইমপ্রেস হয়ে যাবে। টিচার ভাবে ওকে ঠিক আছে মেয়েটা তো বই পড়ে আসছে তাহলে তো ভালোই পারবে, কিন্তু যদি গাইডের কথা যেভাবে ওরা বলেছে ওভাবে বলতে চাও তখন কিন্তু টিচারের কাছে ব্যাড ইমপ্রেশন হয়ে যাবে। আচ্ছা, সো রিফ্লেক্স পড়া হয়ে গেলে আমরা এখন চলে যাব হচ্ছে সিক্রেশন, মানে হচ্ছে তোমার জুসে, ডাইজেস্টিভ জুসে চলে যাব। ওকে, সো ডাইজেস্টিভ জুস মানে কি? এটা হচ্ছে তুমি একটা বলতে পারো যে একটা তোমার ফ্লুইড যেটা আমার ডাইজেশনে হেল্প করছে। সো ডাইজেস্টিভ জুস কি কি আছে আমরা জানি যে আমরা গ্ল্যান্ডের সাথে মিল রেখে রেখে যদি একটু পড়ি তাহলে ইজি হবে। যে তোমার হচ্ছে স্যালাইভারি যে গ্ল্যান্ড আছে সেখান থেকে কি হবে, সালাইভা। ওকে, সালাইভা হলো। তারপরে হচ্ছে তোমার কিছু প্যানক্রিয়াটিক জুস হবে, তারপরে কিছু বাইল হবে, এবং সাকাস এন্টেরিকাস। সাকাস এন্টেরিকাস কি? সাকাস এন্টেরিকাস হচ্ছে তোমার যে স্মল ইন্টেস্টাইনের যে ওয়াল সেখান থেকে যে সিক্রেশনটা হয় সেটা হচ্ছে সাকাস এন্টেরিকাস। আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্যাস্ট্রিক জুস। তাহলে আমি আরেকবার বলছি, তোমরা একটু শুনে নাও। সেটা হচ্ছে যে স্যালাইভা, তারপরে হচ্ছে গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, বাইল এন্ড সাকাস এন্টেরিকাস, টোটাল 5টা। ওকে, সো এখন আমি প্রথমেই চলে যাব যে এখান থেকে যে আমরা অ্যাজ আ হোল আমরা এই জুসগুলোর কি কি টপিক আছে যেটা আমাদের এমসিকিউ তে আসতে পারে বা টিচার এক কথায় কোশ্চেন ধরতে পারে। প্রথম কথা হচ্ছে যে এটার ওয়াটার পার্সেন্টেজ কত, পিএইচ কত, বা এখানে কি এনজাইম আছে বা স্পেশাল কোনো কিছু অর্গানিক কম্পাউন্ড আছে কিনা, এই তিনটা জিনিস এক কথা জিজ্ঞেস করে। সো এক কথা তুমি যেগুলো পেরে যাও এগুলো তুমি হচ্ছে গিয়ে টিচাররা লেকচারে যেই তোমার ইয়াটা বলবে, যে ধরো অনেকে বলে যে স্যালাইভাতে হচ্ছে 99.5%, আবার হচ্ছে গ্যাস্ট্রিক জুসও 99.5% মানে ওয়াটার। তুমি তোমার তোমার টিচারেরটা ফলো করবা, টিচার লেকচারে কি দিয়েছে। ওকে, সো এরপরে এখন আমরা ডিটেইলসে যাব হচ্ছে স্যালাইভারি, মানে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে যে স্যালাইভাটা সিক্রেশন হচ্ছে সেখানে। সো স্যালাইভার এটা পড়ার জন্য তোমাকে জানতে হবে স্যালাইভা সিক্রেশন হয় কোথা থেকে। স্যালাইভারি গ্ল্যান্ড আমরা পড়েছিলাম যে তিনটা, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। তো টিচার বলবে যে আচ্ছা ঠিক আছে, এটা বলার আগে বলবে যে আচ্ছা তাহলে বলো যে স্যালাইভারি গ্ল্যান্ড কয়টা। তুমি বলবা 3 পেয়ার্স। 3 পেয়ার্স এর পরে নাম শেষ। ওকে, তো টিচার মাঝে মাঝে টিচার যদি বুঝে যে তুমি আগে কোশ্চেনগুলো ভালো পারছো তো টিচার এখানে তোমাকে জিজ্ঞেস করতে পারে আচ্ছা বলো তো যে প্যারোটিড গ্ল্যান্ড, ঠিক আছে, প্যারোটিড গ্ল্যান্ডটা মাউথের কোথায় ওপেনিং হয়। এটা কিন্তু আমরা অ্যানাটমিতে পড়েছি, এটা মোটেও তোমার একটা ফিজিওলজির কোশ্চেন না। বাট ভাইবা আসলে এমন একটা জিনিস যে তুমি যখন দিবা তখন বুঝবা, বিশেষ করে প্রফ ভাইবা। তুমি বলতে পারবে না যে টিচার এটা তো সিলেবাসের মধ্যে নাই। টিচার তোমাকে কিন্তু সিলেবাসের বাইরে যেতে পারে, কারণ তোমার এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কতটুকু পারছো। সো এটার অ্যান্সার হবে যে তুমি বলতে পারো যে বাকাল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি বা ভেস্টিবিউল অফ দা মাউথ, এবং বলবা যে আপার জাস্ট অপোজিট দা আপার সেকেন্ড মোলার টিথ। আপার সেকেন্ড মোলার টিথ, এটা পুরোপুরি বলতে হবে যে ভেস্টিবিউলে এবং আপার, নট লোয়ার, আপার সেকেন্ড মোলার টিথ। আচ্ছা,
সো এটা বলার পরে এখন একটা জিনিস আমি তোমাদেরকে যেহেতু বলছি ভাইবার জন্য, সো ভাইবার জন্য আমি চাই না যে তোমাদের কোনো ইম্পর্টেন্ট টপিক বাদ থাক যেটা তোমার জানা দরকার ছিল। তো এখান থেকে তোমাকে জানতে হবে যে তোমার সিক্রেশনটা কি হচ্ছে, যে তোমার প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল তিনটাই হচ্ছে। সো তিনটা থেকে কোনটা থেকে কি সিক্রেশন হচ্ছে মনে করবা যে এখান থেকে দুই টাইপের সিক্রেশন হয়, একটা হচ্ছে সেরাস সিক্রেশন আর একটা হচ্ছে মিউকাস সিক্রেশন। সো প্যারোটিড যেটা, প্যারোটিড হচ্ছে পুরোপুরি একদম সেরাস সিক্রেশন হবে, আর বাকি যেটা তোমার সাবম্যান্ডিবুলার বা সাবলিঙ্গুয়াল সেটা বলতে পারো যে এটা হচ্ছে মিউকাস সিক্রেশন। সো এই যে সেরাস সিক্রেশন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেরাস সিক্রেশন আর মিউকাস সিক্রেশন? সেরাস সিক্রেশনে কি থাকে, এখানে মেইনলি তোমার এনজাইম থাকে। এনজাইমের মধ্যে কি আছে সেটা হচ্ছে টায়ালিন, বা আমরা বলতে পারি যে সালাইভারি আলফা অ্যামাইলেজ। আর বাকিগুলা কি থাকবে, তোমার হচ্ছে যেটা হচ্ছে মিউকাস সিক্রেশন, সেখানে মিউকাস থাকবে যেটা তোমার লুব্রিকেন্ট হিসেবে তোমার জাস্ট খাবারটাকে ডাইলিউট করবে। ওকে, সো এটা বলার পরে তো আমাদের মোটামুটি গ্ল্যান্ড পড়া শেষ, যে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল যা বলা ছিল সেটা বলা শেষ। এরপর টিচার তোমাকে একটা ভাইবাই কোশ্চেন করবে যে আচ্ছা ঠিক আছে তুমি যে এখন ভাইবা দিতে আসছো, তোমাকে কি এইখানে সালাইভা কোনো কাজে হেল্প করছে? আচ্ছা, বা হেল্প করলে কিভাবে করছে? তুমি বলবা যে যে কি সালাইভা কি করে আমাদের যে মানে ওরাল ক্যাভিটি বা আমাদের যে তোমার হচ্ছে বাক্টাল ক্যাভিটি, সেটার মধ্যে যে সেটার যে ময়েশ্চার, সেটা কি ইট মেইনটেইন দ্য ময়েশ্চার অফ আওয়ার ওরাল ক্যাভিটি এন্ড হেল্পস ইন স্পিচ। তার মানে কি, আমি যে ভাইবা দিচ্ছি আমি তো ওরাল দিচ্ছি তাই না, সো আমার এই কথা বলাটাই কিন্তু আমার সালাইভা হেল্প করছে। এখন টিচার বলবে যে ঠিক আছে এই যে ফাংশনটা বলে এটা কি ধরনের ফাংশন, এটা হচ্ছে একটা মেকানিক্যাল ফাংশন। এবং তখন বলবে যে ওকে ঠিক আছে, তাহলে আর কি কি মেকানিক্যাল ফাংশন আছে? আর হচ্ছে আছে তোমার বলতে পারো যে এটা কি হয়, এটা চিউইং এ হেল্প করে, ডিগ্লুটেশনে হেল্প করে, তারপর এটা ফুড বোলাস ফরমেশনে হেল্প করে, তারপরে হচ্ছে গিয়ে এগুলা বলা হইলে এগুলা এতটুকু বললেই হবে, 3-4টা তুমি যদি পয়েন্ট বলো তাহলেই এনাফ। এরপরে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমার ইয়াতে আছে, তোমার মাঝে মাঝে ভাইবাতে ধরে যে ওরাল হাইজিনে তোমার সালাইভাটা কি কাজে হেল্প করে। তো ওরাল হাইজিনের জন্য তোমার হচ্ছে 3টা পয়েন্ট আছে। তো 3টা পয়েন্টটা আমি একটু ভালো করে বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে নিও। প্রথমে কি, যেহেতু সালাইভা তো কি আমি বললাম যে একটা জুস বা একটা ফ্লুইড টাইপের, তাই না? তো এটা কি করবে, এটা আমার যে মাউথের মধ্যে যে আমার ফুড পার্টিকেল থাকবে বা ব্যাকটেরিয়া থাকবে সেটাকে ওয়াশ আউট করে স্টোমাকে নিয়ে যাবে, বা ব্যাকটেরিয়া থাকলে সেটাকে ওয়াশ আউট করে স্টোমাকে নিয়ে যাবে, এবং স্টোমাকে গেলে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে, সেটাকে কিল করে ফেলবে। সো প্রথম পয়েন্ট হচ্ছে ইট ওয়াশ আউট দ্য ব্যাকটেরিয়া এন্ড দ্য ফুড পার্টিকেল। আচ্ছা, সেকেন্ড কথা, আমরা একদম এইচএসসি লেভেল থেকে জানি যে আমাদের সালাইভাতে একটা স্পেশাল এনজাইম থাকে যেটা হচ্ছে মানে অ্যান্টিব্যাকটেরিয়াল, সেটা হচ্ছে কি লাইসোজাইম। সো লাইসোজাইমের সাথে এখানে তোমার হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট একটা তোমার জিনিস থাকে, সেটা হচ্ছে থায়োসায়ানেট। তাহলে কি করে লাইসোজাইমটা, করবে কি ব্যাকটেরিয়ার যে আউটিং যে কাভারটা সেটাকে সে কি করবে, ডাইজেস্ট করে ফেলবে, এবং এই থায়োসায়ানেট তখন ভিতরে ঢুকে ব্যাকটেরিয়াকে কিল করে ফেলবে। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। তাহলে ফার্স্ট পয়েন্ট আমি বললাম যে ইট ওয়াশ আউট, এটা কি করবে, এটা হচ্ছে ফুড পার্টিকেল গুলোকে ওয়াশ আউট করে নিয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে সালাইভা প্রেজেন্ট লাইসোজাইম এন্ড থায়োসায়ানেট উইচ কিলস ব্যাকটেরিয়া। আর থার্ড এন্ড অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং এটা এইভাবে না করে তোমাকে শুধুমাত্র একটা কোথায় জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা সালাইভাতে কি কোনো অ্যান্টিবডি থাকে কিনা। অ্যান্সার হবে ইয়েস, এবং কি থাকবে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ। তাহলে এই ইমিউনোগ্লোবুলিন যেহেতু একটা অ্যান্টিবডি, অবশ্যই সে কি করবে, সে তোমার তোমার হচ্ছে মাউথ হাইজিন বা তোমার হচ্ছে ব্যাকটেরিয়া থেকে তোমাকে প্রিভেন্ট করবে। আরেকটা কথা হচ্ছে যে এই সালাইভা তোমার অনেক সময় হচ্ছে যে আমাদের যে ওরাল দিকে হয় সেটাকেও প্রিভেন্ট করে। সো ফাংশন বলা শেষ। এখন হচ্ছে আমাদের সালাইভাতে আমরা যেটা করবো সেটা হচ্ছে রেগুলেশন অফ সালাইভা। এটা কিন্তু রিটেনের অনেক একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং টিচাররা এটা এই জন্যই দেয় যে আমরা অনেকে না তোমার হচ্ছে অনেক ভাবে অ্যান্সার করি, এবং এটা খুবই ট্রিকি। যেমন আমি যখন ভাইবে দিয়েছিলাম তখন হচ্ছে এটার জন্য দেখা যাচ্ছে টিচার অনেক রেগে গেছে, অনেকে উল্টাপাল্টা কথা বলতেছে বা অন্যভাবে বলতেছে, টিচাররা খুব রেগে যায়। সো এটা তুমি যদি গাইডনের পয়েন্ট গুলা ফলো করো, দেখো কেন আমি বারবার গাইডনের কথা বলতেছি, কারণ আমি বললাম যে তখন তুমি যখন পরীক্ষা দিবা তখন কিন্তু তোমার এক্সটার্নালও থাকবে, এবং এক্সটার্নালের লেকচার তো তুমি জানো না যে এক্সটার্নাল কি পড়ে আসছে বা সে তার মেডিকেলে কি পড়িয়েছে। তো তুমি যদি রেফারেন্স দাও যে ঠিক আছে ম্যাম আমি এটা এখানে পড়ছি, এবং টিচাররা তো অবশ্যই গাইডলাইন ফলো করবে, তুমি যদি এই জিনিসটা ওখান থেকে পড়ো তাহলে কিন্তু টিচার কিন্তু তোমাকে ভাবে ওকে ঠিক আছে, তাহলে সে কিন্তু আসল জিনিসটাই জানছে, সে হচ্ছে শুধুমাত্র শর্টকাটে পড়ে আসে নাই। আচ্ছা, এখন ওই জায়গাটা তুমি গাইডের মধ্যে দেখবা যে তোমার কন্ডিশনাল এই টাইপের কথাবার্তা বলা আছে, তুমি যদি এইভাবে শুরু করো তখন কিন্তু হবে না। তো তোমাকে কিভাবে শুরু করতে হবে, প্রথমে তুমি বলবা যে
প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন। প্রথম কথা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন, সেটার মধ্যে তুমি লিখবে, এটা হেডলাইন বলে তুমি বললা যে যখন আমরা কি করব, তুমি কন্ডিশন এই যে তুমি এগুলো না বলে তুমি সরাসরি ওই টার্মটা ইউজ করবা। তারপর বলবা যে ঠিক আছে যখন হচ্ছে আমরা যখন খাবার খাই, ঠিক আছে, আমার মুখে নিব, তখন আমার কি থাকে, আমার টেস্ট বাড থাকে, বা এটা কেন বলি তোমার হচ্ছে টেকটাইল সেন্সেশন। তখন এই সেন্সেশনটা কি করবে, আমার ব্রেনের মধ্যে চলে যাবে নিউক্লিয়াসে। কোথায় চলে যাবে? সালাইভেটরি নিউক্লিয়াস, সুপিরিয়র এন্ড ইনফিরিয়র সালাইভেটরি নিউক্লিয়াস। তাহলে প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে আমি বলবো যে যখন আমি খাবারটা মুখে নিব তখন আমার একটা স্টিমুলেশনটা চলে যাবে সালাইভেটরি নিউক্লিয়াসে, সেটা হচ্ছে সুপিরিয়র এবং ইনফিরিয়র সালাইভেটরি নিউক্লিয়াস, এবং এখান থেকে তখন আবার আমার সালাইভারি গ্ল্যান্ড আছে, সেই সালাইভারি গ্ল্যান্ডে চলে আসবে এবং ওখান থেকে সালাইভা সিক্রেশন হবে। এটা হচ্ছে একটা কথা। ওকে, সো এটা হচ্ছে, এটার পাশাপাশি আমরা যখন দেখো খাবার সম্বন্ধে ভাবি বা আমরা খাবারের স্মেল নিই বা একটা খাবার দেখি, তখনও কিন্তু আমাদের সালাইভা সিক্রেশন হয়। সো ওইটা কিভাবে হবে? ওইটা আমার কোথা থেকে হবে? তোমার হচ্ছে কর্টেক্স বা আমার হায়ার ব্রেন সেন্টার, ঠিক আছে, কর্টেক্স থেকে কি করবে, কর্টেক্স থেকে ওই স্টিমুলেশনটা আবার সেম ভাবে সুপিরিয়র এন্ড ইনফিরিয়র তোমার হচ্ছে সালাইভেটরি নিউক্লিয়াসে চলে আসবে, এবং ওখান থেকে মনে রাখো যে অটিক গ্যাংলিয়ন দিয়ে আসবে হচ্ছে কোথায়? প্যারোটিড গ্ল্যান্ডে। আর সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন দিয়ে আসবে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এবং তখন ওখান থেকে আবার সালাইভা সিক্রেশন হবে এবং তোমার সালাইভেশন হবে। সো আমরা কিন্তু দেখো ইনডাইরেক্টলি কিন্তু একই জিনিস অন্যভাবে ঘুরায় বললাম, সো তোমাকে এভাবে ঘুরায় বলা শিখতে হবে। আচ্ছা, এরপরে কিছু তোমার ইয়ার উপর ডিপেন্ড করে যে তোমার ফুড পার্টিকুলার উপর। যখন আমরা দেখো যে আমাদের খুব লোভনীয় খাবার খাই তখন কিন্তু সালাইভেশনটা আমাদের বেড়ে যায়, আর যখন আমরা কোনো ইরিটেটিং বা আমাদের অপছন্দের খাবার খাই তখন কিন্তু সালাইভেশনটা ওইভাবে হয় না। এরপরে যেটা ইম্পর্টেন্ট তোমার ফ্যাক্টর, সেটা হচ্ছে যে ব্লাড সাপ্লাই অফ দা, তুমি যদি বলতে পারছো ব্লাড সাপ্লাই, কারণ হচ্ছে গিয়ে তোমার এই গ্ল্যান্ড গুলো যদি ঠিকমতো প্রপার ব্লাড সাপ্লাই না পায় তাহলে কিন্তু ওখান থেকে সালাইভেশন হবে না, কারণ তোমার এই ব্লাড সাপ্লাইটাই কিন্তু তোমাকে প্রপার নিউট্রিশনটা কি করবে, প্রপার নিউট্রিশনটা সাপ্লাই দিবে, এবং ওইটার খানে যে জিনিসটা হচ্ছে সিক্রেশন হবে সেটা কিন্তু আসলে ওটা হওয়ার জন্য তোমার অবশ্যই ব্লাড সাপ্লাই দরকার। তোমার যদি ব্লাড সাপ্লাইটা ইনক্রিজ করে তখন কিন্তু সালাইভেশনটা বাড়বে। এবং মনে রাখবে একটা জিনিস, যে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনটা এই ব্লাড ফ্লোটাকে বাড়ায় দিবে। আর লাস্টে কথা, যে সিম্প্যাথেটিক স্টিমুলেশনের মাধ্যমেও কিছু সালাইভা সিক্রেশন হয়, এটা খুবই স্মল অ্যামাউন্টের। ওকে, সো মোটামুটি সালাইভা থেকে এতটুকু বলা শেষ। একটা কোশ্চেন ধরে, যেটা আমি বলছিলাম যে সালাইভার মধ্যে একটা স্পেশাল এনজাইম থাকে, সেটা হচ্ছে টায়ালিন বা আলফা অ্যামাইলেজ, এটা কাজ করে হচ্ছে স্টার্চের উপর, তাই না? তো নরমালি কি তোমার সব স্টার্চের উপর কাজ করবে? না, আনবয়েলড স্টার্চের উপর কাজ করে না। তো এই কথাটা যদি তুমি মনে রাখতে পারো তো খুবই ভালো। তো মোটামুটি সালাইভা থেকে এতটুকুই বলার ছিল। এখন আমরা চলে যাব হচ্ছে গ্যাস্ট্রিক জুসে, ঠিক আছে? সো গ্যাস্ট্রিক জুসটা হচ্ছে সিক্রেশন হবে ফ্রম দা স্টমাক। এখন এটার মধ্যে একদম বেসিক যে কোশ্চেনটা টিচার আস্ক করবে, যেখানে কি কি সেল আছে এবং এই সেল থেকে কি কি সিক্রেশন হয়, ঠিক আছে? সো এইখানে দেখো প্রথমে কি আছে, এখানে একটা তোমার হচ্ছে জি সেল থাকবে, তারপর হচ্ছে গিয়ে তোমার কিছু চিফ সেল থাকবে, তারপর হচ্ছে গিয়ে প্যারেটাল সেল থাকবে, মিউকাস সেল থাকবে, এবং মিউকাস সেল আবার দুই ধরনের, একটা হচ্ছে মিউকাস স্নেক সেল আর একটা হচ্ছে সারফেস মিউকাস সেল। আচ্ছা, সো প্রথম যেটা সেটা হচ্ছে চিফ সেল। চিফ সেল থেকে সিক্রেশন হবে কে? চিফ সেল থেকে তোমার হচ্ছে গিয়ে যে এনজাইমটা এখানে কি আছে, এখানে হচ্ছে পেপসিনোজেন, তাই না? আর তোমার হচ্ছে যেটা প্যারাটাল সেল থেকে সিক্রেশন হবে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। আর জি সেল থেকে সিক্রেশন হবে গ্যাস্ট্রিন। আর একটা সেল আছে সেটা হচ্ছে এন্টারোক্রোমাফিন সেল, এখান থেকে হিস্টামিন সিক্রেশন হবে। আর যেটা হচ্ছে মিউকাস সেল, মানে মিউকাস নেক সেল এবং সারফেস মিউকাস সেল, এখান থেকে সিক্রেশন হবে হচ্ছে মিউকাস। আচ্ছা, একটা মিনিট। ওকে, সো পেপসিনোজেন বলছিলাম আমরা কোথা থেকে? চিফ সেল থেকে। এখন এই পেপসিনোজেনটার ফাংশন কি? পেপসিনোজেনের আমরা এইভাবে কোনো ফাংশন না বলে আমরা চলে যাব সরাসরি হচ্ছে তোমার প্যারাটাল সেলের যে সিক্রেশন, মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। দেখো পেপসিনোজেন কিন্তু নিজে কিন্তু অ্যাক্টিভেটেড ফর্মে নাই। সো পেপসিনোজেন আছে হচ্ছে জাইমোজেন ফর্মে। সো জাইমোজেন তাকে করতে হবে পেপসিন, মানে অ্যাক্টিভেটেড ফর্ম। এই অ্যাক্টিভেটেড ফর্মে কনভার্ট করবে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড।
সো হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা ফাংশন হচ্ছে যে ইট কনভার্ট পেপসিনোজেন ইনটু পেপসিন। এন্ড সেকেন্ড হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল, এটার ফাংশন আমরা সবাই জানি, বায়োকেমিস্ট্রিতে পড়েছি যে এটা হচ্ছে ভিটামিন B12 এর অ্যাবজর্পশনে হেল্প করে। আর বাকি তোমার থাকলো যে মিউকাসের ফাংশন কি, এটা হচ্ছে মিউকাসাল ব্যারিয়ার দিবে। এগুলো আমরা ডিটেইলসে কিছুক্ষণ পরে আলোচনা করব। এন্ড লাস্ট অফ অল হচ্ছে তোমার যেটা ইন্টারক্রোমাফিন সেল হিস্টামিন, সেটাও তোমার সিক্রেশনে হেল্প করে। ওকে, সো এইগুলো তুমি যদি সেল 5টা নাম বলতে পারো আর 5টা সেল থেকে তোমার কি কি সিক্রেশন হয় সেটা বলার পরে তোমার পুরোপুরি অ্যাজ আ হোল ফাংশন না ধরে যে ওকে ঠিক আছে তুমি সবগুলোর ফাংশন বলে এটা না বলে টিচার সরাসরি চলে যাবে হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের ফাংশনে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ফাংশন যদি 2 থেকে 3টা বলো তাহলে টিচার থামাই দিবে। তো প্রথম ফাংশনটা যেটা আমি বলেছি যে ইট কনভার্ট পেপসিনোজেন ইনটু পেপসিন, এবং সেকেন্ড হচ্ছে কি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তোমার কি করবে, তোমার ওখানের ব্যাকটেরিয়া গুলাকে কিল করে ফেলবে, তাই না, কিল করে ফেলবে। আর থার্ড যেটা বলবা সেটা হচ্ছে যে এটা তোমার আয়রনের অ্যাবজর্পশনে হেল্প করে। এই 3টা বলতে পারলেই এনাফ। সো এখন এটার পরে আমরা একটা কোশ্চেনে যাবো, সেটা হচ্ছে রেগুলেশন। ঠিক আছে, রেগুলেশন। আচ্ছা, রেগুলেশনের মধ্যে এখানে তুমি যেভাবে পড়বা সেটা হচ্ছে যে এখানে তোমার ফেজ আছে, কিছু 3টা ফেজ আছে। রেগুলেশন বলে আমরা এটা রিটেনের কোশ্চেন, এটা কিন্তু একটা রিটেনের কোশ্চেন, যদি আমরা রিটেনের দিন আলোচনা করব, বাট এটা আমি একটু শর্টে বোঝায় দেওয়ার চেষ্টা করবো আজকে। সেটা হচ্ছে যে 3টা ফেজ, একটা হচ্ছে সেফালিক ফেজ, একটা হচ্ছে গ্যাস্ট্রিক ফেজ, আর একটা হচ্ছে ইন্টেস্টাইনাল ফেজ। তুমি প্রথমে 3টা নাম বলবা, 3টা নাম বলার পরে তুমি মনে রাখবা যে কোনটা কতটুকু পরিমাণে সিক্রেশন করে। প্রথমে যেটা সেটা হচ্ছে সেফালিক ফেজ। সেফালিক ফেজ করবে 30% সিক্রেশন, গ্যাস্ট্রিক ফেজ করবে 60% সিক্রেশন, এবং যেটা ইন্টেস্টাইনাল ফেজ সেটা হচ্ছে 10%। আচ্ছা, তাহলে সেফালিক ফেজটা কি? সেফালিক ফেজটা হচ্ছে যখন আমরা খাবার মুখে দিব বা আমরা যখন খাবারটা নিয়ে ভাববো, তখন যেই তোমার যে রিফ্লেক্সটা কাজ করে আমার ডাইজেস্টিভ জুসটা সিক্রেশন করবে সেটা হচ্ছে সেফালিক ফেজ। আর যেটা হচ্ছে গ্যাস্ট্রিক ফেজ সেটা হচ্ছে কি যখন তোমার খাবারটা স্টোমাকে চলে আসবে, স্টোমাকে চলে আসার পরে ওইখান থেকে তোমার 3টা ভাবে হইতে পারে। একটা হচ্ছে তোমার ভেগোভেগাল রিফ্লেক্সও হইতে পারে, বা তোমার পুরো এন্টারিক একটা রিফ্লেক্স হইতে পারে, আর লাস্টটা হচ্ছে গ্যাস্ট্রিনের মাধ্যমে। তো এরা কি করবে, এরা ফাইনালি তোমার গ্যাস্ট্রিক জুসের সিক্রেশন বাড়ায় দিবে, এইটুকু কথা। আর ইন্টেস্টাইন হচ্ছে যখন খাবারটা ডিউডেনামে যাবে তখন স্মল অ্যামাউন্টের একটা জিনিস তোমার 10% তোমার এটা হচ্ছে তোমার গ্যাস্ট্রিক জুস সিক্রেশন হবে ফ্রম দা স্টোমাক। দেখো এটা আমি খুব ছোট করে কেন বললাম, কারণ যখন আমি রিটেন কোশ্চেন আলোচনা করবো তখন কিন্তু আমি এটা ডিটেইলসে বলবো। তো এখন বলে আমার যেহেতু আজকে অনেক টপিক কভার করতে হবে, তো আমি এটা একটু ছোট করে দিলাম। ওকে, সো এখান থেকে আর তেমন বাদ নেই, বলা মোটামুটি শেষ। আরেকটা রিটেনের কোশ্চেন আছে যে তোমার যে এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনটা কিভাবে হয়। তো এটা আমি চেয়েছিলাম আজকে বলার জন্য, কারণ তোমার আজকে বলছি না, এটা রিটেনের জন্য আমরা একদম পুরো একটা ফিগার দিয়ে খুব সুন্দর করে বুঝাই দিব। আর এখান থেকে এইটা বোঝার পরে তুমি যদি এটা আগে পড়ে থাকো তাহলে জানবা যে এখানে হচ্ছে একটা তোমার হচ্ছে হাইড্রোজেন আয়ন সিক্রেশনের জন্য একটা বাইকার্বনেট আয়ন ব্লাডে চলে যায়। তো এটা থেকে টিচাররা কোশ্চেন করে যে হোয়াট ইজ অ্যালকালি টাইপ। তোমার যদি এরকম কখনো রিটেনে এসে থাকে যে এই কোশ্চেনটা থাকে যে মেকানিজম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন, তাহলে টিচাররা কিন্তু ভাইভাতে অনেক সময় রিটেনে যেটা আসে ওইটা রিলেটেড বা ওইটা কোশ্চেনটা ধরে তোমাকে। এটা ধরার পরে তোমার যদি বলে যে তোমার কি পরীক্ষা এটা এসেছিল, তুমি কি লিখেছিলে, তখন যদি বলে যে লিখেছিলে, হ্যাঁ টিচার লিখেছিলাম, তখন তোমাকে এই কোশ্চেনটা ধরতে পারে। আচ্ছা বলো তো তাহলে যে অ্যালকালি টাইপ কি? সেটা হচ্ছে যে যখন আমরা খাবো তখন কিন্তু আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনটা বাড়বে। সো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনের সাথে সাথে কিন্তু আমার ব্লাডে বাইকার্বনেট বেড়ে যায়, এবং এই বাইকার্বনেট বেড়ে যাওয়াকেই তোমার কি হয়, তখন হচ্ছে একটা পোস্ট প্যারেন্ডিয়াল তোমার হচ্ছে অ্যালকালিটাইড হবে, মানে ব্লাডে তোমার খাবারের পরেই যে বাইকার্বনেটটা বেড়ে যাওয়া, এটা হচ্ছে পোস্ট প্যারেন্ডিয়াল অ্যালকালিটাইড। এবং লাস্টে কি হবে, এই বাইকার্বনেটটা তোমার কিডনি দিয়ে এক্সক্রিট আউট হয়ে যাবে। ওকে, সো এখানে মোটামুটি টপিক শেষ। এবার একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে যে এই যে আমার স্টোমাকের মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হলো, আমরা তো জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা খুব পাওয়ারফুল অ্যাসিড। সো এটা কেন আমার স্টোমাককে কেন তোমার হচ্ছে কোনো হার্ম করছে না, এটা টিচার ধরতে পারে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের ফাংশনের সঙ্গে সঙ্গে। তো এটা বলবা যে এই যে আমার যে মিউকাস নেক্স সেল এবং সারফেস মিউকাস সেল ছিল, এখান থেকে সিক্রেশন হয় হচ্ছে তোমার মিউকাস, তাই না? এবং এটা করে কি একদম তোমার একদম ইনার একদম যে লুমেনটা, এখানে পুরো একটা থিন লেয়ার অফ তোমার হচ্ছে একদম মিউকাসাল মানে তোমার হচ্ছে মিউকাস ব্যারিয়ার করে। এবং এই ব্যারিয়ারটা দিয়ে কিন্তু সহজেই ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আর তোমার ভিতরে যে তোমার ক্ষতি করতে পারে না। তো এই কথাটা বলবা যে এখানে একটা তোমার হচ্ছে মিউকাস ব্যারিয়ার থাকে। এই একটা পয়েন্ট বললেই হবে, তোমরা এটা সম্বন্ধে অবশ্য আরো অনেক কথা আছে, বাট এই একটা পয়েন্ট বলতে পারলে টিচার খুশি হবে।
আচ্ছা, তো এটার পরে আমরা এখন চলে যাব হচ্ছে প্যানক্রিয়াটিক সিক্রেশনে। ওকে, সো প্যানক্রিয়াটিক সিক্রেশনে একদম প্রথম যে কোশ্চেনটা মাথায় আসে সেটা হচ্ছে যে হোয়াট ইজ এগবলিক সিক্রেশন এন্ড হোয়াট ইজ হাইড্রোলিক, তোমার হচ্ছে হাইড্রোলাইটিক সিক্রেশন। ওকে, সো এগবলিক কথাটা মনে রাখবো যে এগবলিক মানে হচ্ছে মানে এটা রিলেটেড টু ফ্যাটি ফুড। আর হচ্ছে হাইড্রোলাইটিক সিক্রেশন যেটা সেটা হচ্ছে তোমার বাইকার্বনেট বা তোমার হচ্ছে তোমার অ্যাসিডিক এর সাথে সিক্রেশন হবে, মানে অ্যাসিডিক থাকলে তোমার হচ্ছে কি সিক্রেশনটা হবে হচ্ছে হাইড্রোলাইটিক সিক্রেশন, আর যখন আমি ফ্যাটি খাবার খাবো তখন সেটা হয়ে যাবে আমার এগবলিক সিক্রেশন। তাহলে তোমার এই দুইটা কথা বলার পরে তুমি যখন এটা বললা, এটা বলার পরে যে হবে যে আচ্ছা ঠিক আছে তাহলে এগবলিক সিক্রেশন বা হাইড্রোলাইটিক সিক্রেশন কোনটার মধ্যে হচ্ছে তোমার এনজাইম বেশি থাকবে, তাহলে এনজাইম বেশি থাকবে কোথায়, সেটা থাকবে হচ্ছে তোমার এগবলিক সিক্রেশনে। আর হাইড্রোলাইটিকে কি বেশি থাকবে, সেটা থাকবে হচ্ছে বাইকার্বনেট। কারণ হাইড্রোলাইটিক সিক্রেশনের একদম মেইন ফাংশন হচ্ছে এই যে অ্যাসিডিক যে কাইমটা আসলো ফ্রম দা তোমার হচ্ছে স্টমাক, এটাকে সে নিউট্রিলাইজ করে দিবে। ওকে, আর যেটা হচ্ছে তোমার এগবলিকের যে সিক্রেশন এনজাইম, এটার মেইন ফাংশন হচ্ছে যে ফ্যাটি ফুডটা আসবে, এই ফ্যাটি ফুডটাকে সে কি করবে, ডাইজেশনে হেল্প করবে। সো এই দুইটা সিক্রেশন সম্বন্ধে জানতে হবে। ওকে, সো এটা করার পরে তোমার যে জিনিসটা জানতে হবে এখান থেকে সেটা হচ্ছে যে রেগুলেশন। এখানে রেগুলেশনটা তোমার বোধ হরমোনালও আছে আবার নিউরোনালও আছে। নিউরোনালের মধ্যে যে বললাম যে তিনটা ফেজ থাকবে, এখানেও সেম তিনটা ফেজের নাম বলবা, বাট এখানে একটু মোর ইম্পর্টেন্ট হচ্ছে তোমার যে হরমোন গুলোর মধ্যে, কারণ এখানে অ্যাসিটাইলকোলিন সিক্রেশন হবে, কোলেসিস্টোকাইনিন সিক্রেশন হবে এবং সিক্রেটিন। এই তিনটা জিনিস মেইনলি তোমার এই প্যানক্রিয়াস থেকে তোমার হচ্ছে সিক্রেশনটাকে রেগুলেট করে। এখন এরা কিভাবে করে, ধরো যে আমার খাবারটা স্টোমাক থেকে ডিউরেনামে বা ইন্টেস্টাইনে চলে আসলো, তাহলে যখন আমার ফ্যাটি ফুড আসবে, ফ্যাটি ফুড আসলে আমরা জানি যে ফ্যাটি ফুড কি সিক্রেশন করবে, কোলেসিস্টোকাইনিন। সো কোলেসিস্টোকাইনিন সিক্রেশন হবে এবং সাথে সাথে অ্যাসিটাইলকোলিনও থাকবে। সো এরা কি করে, এরা হচ্ছে ব্লাডে চলে যাবে এবং ব্লাডের মাধ্যমে এরা চলে আসবে হচ্ছে কোথায়, প্যানক্রিয়াসে। তাহলে আমি কার কার কথা বলছিলাম, আমি বলছি দুটা জিনিসের কথা। প্রথমে সেটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন এবং হচ্ছে তোমার কোলেসিস্টোকাইনিন, তাই না? এরা চলে আসবে প্যানক্রিয়াসে ব্লাডের মাধ্যমে এবং এরা কাজ করবে হচ্ছে অ্যাসিনার সেলে। অ্যাসিনার সেলে কাজ করে এরা কি করবে, এরা হচ্ছে তোমার ওই যে এনজাইম গুলাকে রিলিজ করবে, ওখান থেকে এনজাইম গুলাকে রিলিজ করবে, কারণ ওরা কিন্তু স্টিমুলেটেড হয়েছিল কার জন্য, ফ্যাটি ফুডের জন্য। সো এই এনজাইমটা চলে যাবে হচ্ছে তোমার ওই যে তোমার ডিউরেনাম দিয়ে পাস করবে, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউরেনাম দিয়ে ইন্টেস্টাইনে চলে যাবে এবং ওখানে যে সে ফ্যাটের ডাইজেশনে হেল্প করবে। আর যখন ধরো অ্যাসিডিক কাইমটা চলে আসবে, অ্যাসিডিক কাইমের যে অ্যাসিডিটি থাকবে এটার ফলে সিক্রেশন হবে হচ্ছে সিক্রেটিন, এবং এই সিক্রেটিনটা কি করবে, সিক্রেটিনটা হচ্ছে কাজ করবে হচ্ছে তোমার ডাক্টাল সেলে, মানে এটাও কিন্তু সেই ব্লাডের মাধ্যমে চলে যায় ডাক্টাল সেলে কাজ করবে এবং ওখান থেকে তোমার এই বাইকার্বনেট সিক্রেশনটাকে মানে বাইকার্বনেটকে সিক্রেশন করবে। সো দেখো যে এই তিনটা জিনিসের নাম মনে রাখবো আমরা, সেটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন, কোলেসিস্টোকাইনিন এবং সিক্রেটিন। এই তিনটা জিনিসই কিন্তু ব্লাডের মাধ্যমে যে বোথ আমার এনজাইমের সিক্রেশনকেও কন্ট্রোল করতেছে আবার বাইকার্বনেটের সিক্রেশনকেও কন্ট্রোল করতেছে। আচ্ছা, সো এখানের এই জিনিসটার পরে আমি রেগুলেশন বলেছি, এটা বলেছি। এখন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে এখানে তো তোমার হচ্ছে প্যানক্রিয়াস তো অনেক ডাইজেস্টিভ, অ্যামাইলোলাইটিকও করে, প্রোটিওলাইটিকও করে, লাইপোলাইটিক করতেছে, তো তিনটা ডাইজেস্টিভ এনজাইম সিক্রেশন করতেছে। তো প্যানক্রিয়াস কেন নিজেই ডাইজেস্ট হয়ে যাচ্ছে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট ফর ভাইভা, ভাইভাতে অনেক ধরে থাকে। ওকে, সো এটা মনে রাখবা, তুমি অ্যানসারটা এইভাবে দিবা যে তুমি দুইটা কথা বলতে পারো। একটা হচ্ছে যে এই এনজাইম গুলা সিক্রেশন হয় কোন ফর্মে, জাইমোজেন ফর্মে। জাইমোজেন ফর্ম মানে হচ্ছে তোমার ইনঅ্যাক্টিভ ফর্ম। সো ইনঅ্যাক্টিভ ফর্মে কাজ করলে, ইনঅ্যাক্টিভ ফর্ম যদি সিক্রেশন হয় সো ওরা তো আর ওখানে কোনো কাজ করতে পারবে না, সো এটা কিন্তু আর প্যানক্রিয়াসকে তোমার হচ্ছে ডাইজেশন করতে পারবে না। আবার অনেক সময় হয় কি তোমার যে ট্রিপসিনোজেন, মানে এখানে তো ট্রিপসিন মানে ট্রিপসিনোজেন সিক্রেশন হয়, পরে তোমার হচ্ছে ট্রিপসিনে কনভার্ট হয়, তাই না? সো এই ট্রিপসিনোজেন অনেক সময় হয় কি যে তোমার এই ট্রিপসিনোজেন সিক্রেশনের পাশাপাশি এরা কিছু ট্রিপসিনোজেন ইনহিবিটরি কিছু জিনিসও সিক্রেশন করে, এবং এই দুইটা কথা যদি তুমি বলো তাহলে কিন্তু এই অ্যানসারটা তোমার কমপ্লিট হয়ে গেল তোমার লেভেল থেকে। সো এই টপিকগুলো মনে রাখবো। প্রথমে আমরা মনে রাখবো কি প্যানক্রিয়াটিক জুস থেকে যেখানে কি কি সিক্রেশন হচ্ছে, এগবলিক নাকি হাইড্রোহাইড্রেটিক। তারপর হচ্ছে পড়বা রেগুলেশনটা, তারপরে পড়বা হচ্ছে রেগুলেশনের মধ্যে মাস্ট ওই এনজাইমের কথা মনে রাখবা, মানে অ্যাসিটাইলকোলিন, কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিনের কথা মনে রাখবা, এবং আর তোমার তিনটা ফেজের কথা মনে রাখবা। আর লাস্ট অফ অল ভাইবার জন্য এই ইম্পর্টেন্ট কোশ্চেনটা। ওকে, সো এখন আমরা চলে যাব হচ্ছে বাইলে। আসলে তোমাদের এত টপিক যে অনেক মানে ফ্রিকোয়েন্সি, কথা বলার ফ্রিকোয়েন্সিকে বাড়িয়ে দেওয়া লাগতেছে, কারণ এত পুরো একটা হিউজ চ্যাপ্টার কি আমাকে শেষ করতে হবে একটা ক্লাসের মধ্যে। সো এখন আমরা চলে আসবো হচ্ছে বাইলে। ঠিক আছে, সো বাইল সিক্রেশন হয় কোথা থেকে,
বাইল সিক্রেশন হয় অবশ্যই, কিন্তু বাইল থেকে না, গল ব্লাডার থেকে কিন্তু বাইল সিক্রেশন হয় না। বাইল সিক্রেশন হয় হচ্ছে লিভার থেকে, এটা আমরা কিন্তু সবাই জানি যে হেপাটোসাইট থেকে হচ্ছে কি সিক্রেশন হবে, বাইলটা। কিন্তু এটা টিচার জিজ্ঞেস করার সময় হয় কি আমরা আসলে প্রফে এত নার্ভাস থাকি যে আমরা বলে ফেলেছি ঠিক আছে গল ব্লাডার, কিন্তু আসলে কিন্তু গল ব্লাডার না, এটার অ্যান্সার হচ্ছে হেপাটোসাইট। তো হেপাটোসাইট থেকে তোমরা অ্যানাটমিতে পড়বা এটা ডিটেইলসে যে হেপাটোসাইট থেকে কিভাবে কোন ডাক্টের মাধ্যমে চলে আসে গল ব্লাডারে চলে আসবে। সো টিচাররা এই কোশ্চেনটা ধরবে যে কোথা থেকে সিক্রেশন হয়। এরপরে যেটা চলে যায় সেটা হচ্ছে তোমার বাইলের যে কম্পোনেন্ট কি কি থাকে। বাইলের কম্পোনেন্টটা আমরা জানবো, সেটা হচ্ছে এখানে ওয়াটার থাকে, কিছু তোমার হচ্ছে বাইল সল্ট থাকে, কিছু পিগমেন্ট থাকে, স্টেরয়েড, তোমার হচ্ছে কোলেস্টেরল থাকতে পারে, তাই না? আচ্ছা, তুমি এগুলা বলার পরে তখন ধরলো যে ঠিক আছে তাহলে ওরা সিক্রেশন হলো লিভার থেকে, তাহলে ওরা কেন শুধু শুধু গল ব্লাডারে আসতেছে? ওরা তো ওখান থেকে একবারে তোমার হচ্ছে সিক্রেশন হতে পারতো, তাহলে কেন ওদের গল ব্লাডারে আসতে হবে কেন? এটার অ্যান্সার হচ্ছে যে দেখো, যখন বাইলটা ইনিশিয়ালি হেপাটোসাইট থেকে সিক্রেশন হলো এবং ফাইনালি এটা যে গল ব্লাডারে তোমার স্টোরেজ থাকবে বা কিছুক্ষণ থাকবে, ওখানে অ্যাকচুয়ালি হয়টা কি? ওখানে হয় হচ্ছে তোমার কনসেন্ট্রেশনটা বাড়ে, এখান থেকে তোমার হচ্ছে কি হবে, তোমার ওয়াটারটা এবং কিছু পরিমাণের আদার নিউট্রিশন মানে কিছু কিছু আয়নগুলো রিঅ্যাবজর্ব হয়ে যায় এবং পুরো গল ব্লাডার এটা একটা কনসেন্ট্রেটেড হয়, মানে একটা ঘন হয়ে যায়। এবং তখন কি হয়, যখন ওই যে তোমার ফ্যাটি ফুডটা চলে আসবে, তোমার কোলেসিস্টোকাইনিন সিক্রেশন হয়ে যাবে ফ্যাটি ফুডের প্রেজেন্সে, এবং কোলেসিস্টোকাইনিনের কাজ আমরা জানি যে এটা কি করবে, কন্ট্রাকশন অফ দা গল ব্লাডার। সেটা আসলে কিভাবে কাজ করে, এটা কিন্তু একটা ভাইবার প্রশ্ন, যে ঠিক আছে তুমি বলো যে এই কোলেসিস্টোকাইনিন আর গল ব্লাডার এটার মধ্যে রিলেশনটা কি? ওই যে প্রথম কথা হচ্ছে যে ফ্যাটি ফুডকে ডাইজেশনে হেল্প করে হচ্ছে আমার বাইল সল্ট, তো এটাকে অবশ্যই সিক্রেশন করতে হবে ফ্রম দা গল ব্লাডার। ওকে, সো যখন আমি খাবো তখন কিন্তু আমার কোলেসিস্টোকাইনিনটা সিক্রেশন হলো, সিক্রেশন হয়ে চলে গেল ব্লাডের মাধ্যমে গল ব্লাডারে, এবং এটা কি করবে, এটা যে কন্ট্রাকশন অফ দ্য স্মুথ মাসেল করবে, গল ব্লাডারের স্মুথ মাসেলকে কন্ট্রাকশন করবে, এবং কন্ট্রাকশন করলে কি হবে, ওখান থেকে আবার বাইলটা বের হয়ে আসবে, বের হয়ে ট্রাক দিয়ে ওই যে ডিউওডেনামের সেকেন্ড পার্টে স্ফিংটার অফ অডি দিয়ে চলে আসবে। এখন মনে রাখতে হবে একটা কথা, দেখো এখানে কিন্তু দুইটা কাজ হয়, একটা হচ্ছে গল ব্লাডারটার কন্ট্রাকশন হচ্ছে, এবং এই যে স্ফিংটারটা এটার কিন্তু রিল্যাক্সেশন হবে, দুইটা কাজ, কন্ট্রাকশন অফ দ্য গল ব্লাডার বাট রিল্যাক্সেশন অফ দ্য স্ফিংটার অফ অডি। এই দুইটা কাজের জন্য কিন্তু তোমার পুরোপুরি এই যে তোমার বাইলটা সিক্রেশন তোমার হচ্ছে সিক্রেশন হয়ে একদম পুরো পাস করে চলে আসবে ইন্টেস্টাইনে। আচ্ছা, সো আমি আরেকবার বলি যে বাইল থেকে আমরা প্রথমে কি পড়লাম, বাইল থেকে আমরা পড়লাম যেটা কোথা থেকে সিক্রেশন হয়, সেকেন্ড পড়লাম যে বাইলের কম্পোনেন্ট কি, এবং থার্ড পড়লাম হচ্ছে কোলেসিস্টোকাইনিন এবং বাইল এটার মধ্যে কি রিলেশন। ওকে, সো এখন এখান থেকে টিচাররা বাইল সল্ট নিয়ে একটা রিটেনে অনেক কোশ্চেন হয়, বাইল সল্টের তোমার মানে কিভাবে ফর্মেশন হয় এটার একটা রিটেনের কোশ্চেন হয়। তো আমি আজকে একটু ছোট করে বলে দিই, আমরা রিটেন পোর্শনে আবার ডিটেইলস আলোচনা করব। প্রথমে হচ্ছে তোমার কোলেস্টেরল যেটা থাকে, কোলেস্টেরল থেকে হচ্ছে তোমার কিছু হচ্ছে তোমার অ্যাসিড ফর্ম করে, এবং অ্যাসিড থেকে পরে তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার একটা অ্যামিনো অ্যাসিডের সাথে বাইন্ড করে লাস্টে অ্যাসিড তোমার হচ্ছে সল্টটা তৈরি করে। সল্টের নাম হচ্ছে সোডিয়াম টাউরোকলেট, সোডিয়াম গ্লাইকোকলেট বা পটাশিয়াম গ্লাইকোকলেট, পটাশিয়াম টাউরোকলেট। এটা কিন্তু আমরা রিটেনের কোশ্চেন, আমরা এটা রিটেনে আলোচনা করব। আর ভাইবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে তোমার এই যে বাইলের হচ্ছে ফাংশন, ঠিক আছে, বাইলের ফাংশন ইন তোমার হচ্ছে গিয়ে ফ্যাট ডাইজেশন, কিভাবে হেল্প করে বাইলটা। সো প্রথম যে ওয়ার্ডটা তুমি তোমার মুখ দিয়ে বের করবা সেটা অবশ্যই হবে কি, ইমালসিফিকেশন। এটা কিন্তু বায়োকেমিস্ট্রির একটা পড়া, বায়োকেমিস্ট্রির ডিটেইলসে পড়ো তোমরা যে ওকে ঠিক আছে কি করে এটা, ইট কজেস ইমালসিফিকেশন অফ দা ফ্যাট। এখন ইমালসিফিকেশন করে কি হয়, এটা হচ্ছে তোমার যে লার্জ সারফেসটা, ঠিক আছে, লার্জ সারফেসটাকে মানে তোমার একটা বড় পার্টিকেলকে ভেঙে ওরা করে কি ছোট ছোট ভাগে ভাগ করে ফেলে। ছোট ছোট ভাগে ভাগ করলে কি হয়, এটার কিন্তু সারফেস এরিয়াটা বেড়ে যায়, এবং তখন কিন্তু খুব ভালোভাবে যে লাইপোলাইটিক এনজাইমটা এটার উপর কাজ করে খুব ভালোভাবে ডাইজেশনটা করে। তাহলে এক নম্বর কথা হচ্ছে যে ফ্যাট ডাইজেশন বাই ইমালসিফিকেশন, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে কি, ফ্যাট অ্যাবজর্পশন। তাহলে ফ্যাট অ্যাবজর্পশনের পাশাপাশি তুমি বলতে পারো যে তোমার যেসব ফ্যাট সলিবল ভিটামিন গুলো আছে সেই ফ্যাট সলিবল ভিটামিন গুলাকেও সে তোমার হচ্ছে অ্যাবজর্পশনে হেল্প করে। তো এই ফ্যাট সলিবল ভিটামিন কি ধরতে পারে, এডিই কে, ভিটামিন এডিই কে, এটা আমরা সবাই জানি যে ভিটামিন এডিই কে হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন, এবং এটা হচ্ছে তোমার এই বাইল সল্টের মাধ্যমে বা তোমার অ্যাজ এ হোল বাইলের মাধ্যমে তোমার হচ্ছে অ্যাবজর্ব হচ্ছে। আর থার্ড নাম্বার বলবা সেটা হচ্ছে এক্সক্রিটরি ফাংশন, যেটা হচ্ছে কি করে, এটা কোলেস্টেরল এবং কোলেস্টেরল এবং হচ্ছে তোমার বিলিরুবিন এগুলাকে হচ্ছে তোমার এক্সক্রিট করে দেয়। তাহলে আমি তিনটা পয়েন্ট বলছি, মনে রাখবে তিনটা পয়েন্টই বলতে হবে। তুমি হাজার কথা বলো বা তুমি যদি প্রথম দুইটা না বলো এবং ইমালসিফিকেশন উচ্চারণ না করো তাহলে কিন্তু টিচার খুশি হবে না। তো প্রথমে তোমাকে বলবা যে
হচ্ছে তোমার ডাইজেশনে হেল্প করছে, অ্যাবজর্পশনে হেল্প করছে এবং এক্সপ্রেশনে হেল্প করছে। তো দেখো আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে মোটামুটি আমাদের ডাইজেস্টিভ জুসের একদম পুরো ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলা ফর রিটেন এন্ড ভাইবা মোটামুটি কভার করছি। এখন একটা জিনিস সেটা হচ্ছে তোমার ভাইবার জন্য ইম্পর্টেন্ট, রিটেনের জন্য ইম্পর্টেন্ট যে ইন্টেরোহেপাটিক সার্কুলেশন বা এটার ইম্পর্টেন্স, ঠিক আছে? এটা কিন্তু যেমন রিটেনে আসে, রিটেনের জন্য সুন্দর মতো ছবি এঁকে একদম লিখতে হয়, আবার ভাইবাতেও কিন্তু টিচার ধরে। আমি একটু তোমাদের একটু বুঝাই দেই, একটু মনোযোগ দিয়ে শুনো, কারণ এটা আসলে ভালো করে ভাবে গোছায় লিখা না, এটা তোমার ডায়াগ্রামে যদি তুমি প্রথম প্যারাটা পড়ো তাহলে একটু ভালো মতো বুঝবা। তো এখানে কি বলে যে তোমার বাইল সল্টটা যে সিক্রেশন হইলো, তাই না? বাইল সল্ট সিক্রেশন হবে যখন গল ব্লাডার থেকে, সো ওইটা কিন্তু চলে আসবে ইন্টেস্টাইনে, তাই না? সো ইন্টেস্টাইনে এটা কি হবে, এটা কিন্তু 94% অফ তোমার হচ্ছে বাইল সল্টটা আবার রিঅ্যাবজর্ব করবে। রিঅ্যাবজর্ব করে আমরা জানি যে এখান থেকে যে তোমার ব্লাডটা এটা চলে যায় কোথায়, হেপাটিক পোর্টাল ভেইনে, তাই না? তাহলে হেপাটিক পোর্টাল ভেইন ড্রেন করে কোথায়, লিভারে। সো এই যে বাইল সল্ট 94% of the bile salt reabsorbed from the intestine and again goes to কোথায়, তোমার হচ্ছে লিভার বাই হেপাটিক পোর্টাল ভেইন। ওকে, সো ওখানে যে কি হয়, ওখানে যে আমার যে ভেনা সাইনোসয়েড আছে সেই জায়গাটায় যে হচ্ছে সে থাকবে, এবং ওখান থেকে আবার হচ্ছে কি হবে, ওখান থেকে আবার হচ্ছে গিয়ে তোমার যে হেপাটোসাইট আছে সেগুলাই কিন্তু আবার ওই বাইল সল্টটাকে অ্যাবজর্ব করে নেয়, এবং বাইল সল্টটাকে অ্যাবজর্ব করার পরে এগেইন সে কি করবে, যে আমার বাইলটা যখন সিক্রেশন করবে হেপাটোসাইট, ওই বাইলের সাথে কিন্তু আবার সেম বাইল সল্টটাকে সে সিক্রেট করবে। তাহলে বোঝা গেছে কি বললাম, যে প্রথমে সে হচ্ছে গিয়ে 94% অফ দা বাইল সল্ট সিক্রেশন হলো ফ্রম দা কোথায়, ফ্রম দ্য ইন্টেস্টাইন, এন্ড এটা হচ্ছে হেপাটিক পোর্টাল ভেনের মাধ্যমে চলে গেল লিভারে, লিভার থেকে হচ্ছে ভেনাস সাইনোসয়েড, ভেনাস সাইনোসয়েড থেকে আবার হচ্ছে হেপাটিক যে তোমার হেপাটোসাইট সেগুলো অ্যাবজর্ব করলো, এবং এই অ্যাবজর্পশন থেকে কি হবে, ওইটা আবার সিক্রেশন করে দিবে উইথ দা বাইল। তাহলে বাইলটা দেখো আবার সিক্রেশন হয়ে কোথায় চলে গেল, গল ব্লাডারে। তাহলে কিন্তু বারবার একটা সাইকেলের মাধ্যমে যাচ্ছে। সো বারবার সাইকেলের মাধ্যমে যাওয়ার ফলে এটা কিন্তু 17টা বার ঘোরা লাগে, 17টা বার ঘুরলে কিন্তু পুরোপুরি এক্সপিরিয়েট হয়। তাহলে দেখো যে এটা কিন্তু একদম খুব লেস অ্যামাউন্ট এক্সপিরিয়েট হয়ে যায় ফিজেসের মাধ্যমে, বাট মোস্ট অফ দ্য জিনিস হচ্ছে তোমার রিসাইকেল করছে, তাই না? ওকে, সো রিসাইকেল করতেছে, এটা মনে রাখবা যে এটা হচ্ছে 94% রিসাইকেল করতেছে, আর যে স্মল অ্যামাউন্টটা বের হয়ে গেল ওইটা আবার তোমার ওই নতুন ভাবে রিসিনথেসাইজ করতে পারে। ওকে, সো 1 মিনিট। আচ্ছা, সো আমাদের মোটামুটি গ্ল্যান্ড পড়া শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে গিয়ে তোমার মুভমেন্ট বা পেরিস্টালসিস এই টপিকগুলোতে। ওকে, আচ্ছা, সো যখন আমরা মুভমেন্ট বা এই যে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে যে মুভমেন্ট গুলো হয় সেগুলো বলার জন্য প্রথমে আমাদের দুইটা জিনিস জানতে হবে, যে এখানে কি টাইপের মুভমেন্ট হয়। এখানে কি হচ্ছে তোমার খাবারটাকে মিক্স করতেছে নাকি খাবারটাকে তোমার ওরাল টু অ্যাভরাল ডিরেকশনে পাস করতেছে। তো এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে কিন্তু মুভমেন্টও দুই রকম হয়ে থাকে। সো দুইটা মুভমেন্টের একটা হচ্ছে তোমার কি, তোমার হচ্ছে বলতে পারো যে প্রোপালসিভ মুভমেন্ট, একটা হচ্ছে প্রোপালসিভ মুভমেন্ট আর একটা হচ্ছে মিক্সিং মুভমেন্ট। এই জিনিসগুলো কিন্তু ভাইবাতে ধরে, ভাইবার জন্য শুধু নাম ইম্পর্টেন্ট, বাট মেকানিজম গুলো রিটেনের জন্য ইম্পর্টেন্ট। সো প্রোপালসিভ মুভমেন্ট এন্ড মিক্সিং মুভমেন্ট, এটা বলার পর টিচার স্পেশালি তোমাকে আলাদা আলাদা ভাবে বলতে পারে যে ওকে ঠিক আছে এখন তো বলো তো যে এই জায়গাটায় কি হয়, এই জায়গাটায় কি মুভমেন্ট হয়। সো মনে রাখবা যে তখন আমরা চলে যাবো যে ওরাল ক্যাভিটিটা, ওরাল ক্যাভিটিতে কি হবে, ওরাল ক্যাভিটিতে কিন্তু শুধুমাত্র তোমার মিক্সিং মুভমেন্টই হচ্ছে। সেখানে কি হয়, ওখানে হয় চিউইং হবে, আমরা খাবারটাকে চিবাবো, তাই না? সেটা হচ্ছে চিউইং হবে। এরপরে হচ্ছে ইসোফেগাসে কি হয়, ইসোফেগাসে হবে হচ্ছে ডিগ্লুটেশন অর সোয়ালোইং, জাস্ট নাম পড়লাম, ওকে, ভাইবার জন্য। এরপরে হচ্ছে তোমার স্টোমাকে কি হবে, প্রোপালসিভ মুভমেন্ট হবে পেরিস্টালসিস, এবং মিক্সিং মুভমেন্ট হবে জাস্ট মিক্সিং মুভমেন্টই বলবা। ওকে, এরপর হচ্ছে স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের মধ্যে যে তোমার হচ্ছে গিয়ে মিক্সিং মুভমেন্ট সেটাকে আমরা স্পেশালি বলি হচ্ছে সেগমেন্টেশনাল কন্ট্রাকশন, আর প্রোপালসিভ মুভমেন্ট এখানে পেরিস্টালসিস। আর ফাইনালি হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে মিক্সিং মুভমেন্ট আর একটা হচ্ছে তোমার প্রোপালসিভ মুভমেন্ট। এখানে হচ্ছে তোমার ইয়াটা বলবা যে তোমার
মিক্সিং মুভমেন্টটা হচ্ছে হস্ট্রেশন। সো এগুলো আসলে তোমার ভাইবার জন্য শুধু নাম পড়লেই হয়, কারণ তোমার মেকানিজম গুলা রিটেন ছাড়া এইভাবে স্পেশালি ধরতে পারবে না, কারণ এগুলো আসলে হিউজ একটা কথাবার্তা। সো তুমি এগুলা রিটেনের জন্য, আমরা যখন রিটেনের কোশ্চেন আলোচনা করবো তখন কিন্তু এগুলো আমরা ডিটেলসে পড়বো, একদম ছবি দিয়ে সুন্দরভাবে পড়বো। বাট আজকে হচ্ছে তোমার যেহেতু একটা রিভিউ, সো আমরা এগুলার নামই পড়বো। কিন্তু আমি আজকে একটু তোমাদের পেরিস্টালসিসটা একটু বুঝাই দিব, কারণ পেরিস্টালসিস আমাদের সেম একই প্রবলেম, যে আমরা বুঝি না যে কিভাবে আসলে লেখা উচিত বা কোন কোন কথাগুলো বলা উচিত। সো পেরিস্টালসিসটা কি একটা, এটা হচ্ছে একটা প্রোপালসিভ মুভমেন্ট। তাহলে প্রোপালসিভ মুভমেন্টের কাজ কি? প্রোপালসিভ মুভমেন্টের কাজ হচ্ছে যে এটা কি করবে, ফুডটাকে ওরাল টু কর্ডাল ডিরেকশনে পাস করবে। এটাই হচ্ছে প্রোপালসিভ মুভমেন্টের কাজ। এটা করবে কি, এটা হচ্ছে তোমার জাস্ট খাবারটাকে নিয়ে যাবে। আর মিক্সিং মুভমেন্টের কাজ ছিল হচ্ছে মিক্সিং, মানে খাবারটাকে ডাইজেস্টিভ জুসের সাথে মিক্সিং করবে। সো এই যে পেরিস্টালসিস, পেরিস্টালসিস কি? পেরিস্টালসিস অবশ্যই একটা রিফ্লেক্স, তাই না? রিফ্লেক্স যেটা হচ্ছে কি করবে, এটা স্টিমুলেট হয় যখন তো আমার স্ট্রেস হবে, আমার যখন ডাইজেস্টিভ সিস্টেমটা তোমার স্ট্রেচ হবে, তাই না? এই স্ট্রেচ হইলে তখন কিন্তু ওখানে কিছু একটা মেকানিজম হবে যার কারণে পেরিস্টালসিস হবে। এখন আমরা ডিটেইলসে পড়বো। সো প্রথম কথা যেটা, সেটা হচ্ছে খাবারটা পেরিস্টালসিসে কি হবে। প্রথমে ধরো আমি খাবার খেলাম, আমার খাবারটা হচ্ছে তোমার ডাইজেস্টিভ ট্র্যাকে চলে আসলো, তখন কি হবে, তখন আমার ডাইজেস্টিভ ট্র্যাকটা কি হবে, একটু ডিস্টেন্ডেড হবে, একটু ফুলে যাবে, যার কারণে কি হয়, ওয়ালের মধ্যে একটু স্ট্রেচ হবে, তাই না? একদম একটা স্ট্রেচিং একটা অবস্থায় থাকবে। সো তখন কিন্তু আমার ওই জায়গাটায় একটা স্ট্রেস রিসেপ্টর বলে একটা রিসেপ্টর থাকে। তো এই যে স্ট্রেস বা আমার যখন ফুড বোলাসটা চলে আসলো, তখন এই স্ট্রেচিংটা হচ্ছে আমার একটা কাজ করে, সেটা হচ্ছে সেরাটোনিনের সিক্রেশনটাকে, মানে সেরাটোনিনের সিক্রেশন করবে। এখন কথা হচ্ছে যে ঠিক আছে, এটা কি শুধুমাত্র এই স্ট্রেচের জন্য বা ফুড বোলাসটা যে আসলো শুধু কি এটার জন্যই হবে, নাকি অন্য কোনো কারণে হতে পারে? এটা আরো কিন্তু দুইটা কারণের জন্য তোমার এই পেরিস্টালসিসটা হয়। একটা কথা তো বললাম যে স্ট্রেসের জন্য, আর একটা হচ্ছে যখন তোমার কেমিক্যালি ইরিটেন্ট জিনিসগুলো আসবে বা কেমিক্যালি তোমার স্টিমুলেশনের মাধ্যমেও কিন্তু পেরিস্টালসিস হয়। আর থার্ড নাম্বার যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনের জন্য অনেক সময় এই তোমার হচ্ছে পেরিস্টালসিসটা হয়। সো প্রথমে আমি বলছিলাম যে যখন খাবারটা আসলো তখন স্ট্রেচ হলো, তুমি শুধু স্ট্রেচের কথাই লিখবা রিটেনের জন্য, বাট জানার জন্য এই তিনটা কথা মনে রাখবা। সো যখন স্ট্রেচ হলো, স্ট্রেচের ফলে স্ট্রেস রিসেপ্টর গুলো স্টিমুলেটেড হলো এবং এটা কি করলো, সেরাটোনিনের সিক্রেশন করলো। এবং তখন কি হবে, তখন এই যে আমার মাইন্ডারি প্লেক্সাস এইটা স্টিমুলেটেড হয়ে যাবে। স্টিমুলেটেড হইলে কি হবে, এইটা এখন দেখো, এখন একটা কথা বুঝবো আমরা, খাবার বোলাসটা মাঝখানে আছে, তার আগে একটা দিকে, মানে ধরো কর্ডাল একটা দিক আর ব্যাকে একটা দিক, মানে তুমি খাবার তো এদিকে যাবে, তাই না? এদিকে যাবে। সো এটা হচ্ছে তোমার ধরো অ্যানাস, এটা হচ্ছে আমার মাউথ, এদিকে। সো এটাকে আমি বলবো এন্টেরোগ্রেড, এটা বলবো রেট্রোগ্রেড। মানে কি, খাবারটা কিন্তু যাচ্ছে এইভাবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স, মানে দুইটার পার্থক্য কি, এন্টেরোগ্রেড আর তোমার হচ্ছে গিয়ে তোমার রেট্রোগ্রেড। রেট্রোগ্রেড মানে হচ্ছে তোমার ব্যাকওয়ার্ড, বা তুমি বলতে পারো যে পিছন, পিছন বলতে আমরা বুঝবো রেট্রোগ্রেড, আর এন্টেরোগ্রেড বলতে বুঝবো আমরা সামনের দিকে। সো প্রথমে যে সেরোটোনিন সিক্রেশন হলো এবং মাইন্ডারি প্লেক্সাসটা স্টিমুলেট হলো, এটা কি করে, এই মাইন্ডারি প্লেক্সাসটা তখন এই রেট্রোগ্রেড বা পিছনের দিকে একটা কন্ট্রাক্টাইল রিং করে ফেলে, এবং এই কন্ট্রাক্টাইল রিংটা এই ওরাল টু কর্ডাল ডিরেকশনে যাবে। এখন এটা কিভাবে যাবে, এটা তো এমনি যাবে না, এটা তো সামনে কিছু হওয়া লাগবে, পিছনে কন্ট্রাকশনটা বজায় থাকা লাগবে, তাই না? সো হয় কি, এই পিছনের দিকের যে মাইন্ডারি প্লেক্সাস, মানে, এবং এটাকে বলা হয় কোলিনার্জিক নিউরন। কেন বলা হয় কোলিনার্জিক নিউরন, কারণ এই জায়গার যে নিউরোট্রান্সমিটারটা কাজ করে সেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন, এবং অ্যাসিটাইল কোলিন এই নিউরনের উপর কাজ করে বলেই কিন্তু এটাকে বলা হয় কোলিনার্জিক নিউরন। এই কোলিনার্জিক নিউরনটা তখন কি করবে, এই অ্যাসিটাইল কোলিন এবং হচ্ছে তোমার সাবস্টেন্স পি, এইগুলোর জন্য এই পিছন পাশে হচ্ছে কন্ট্রাকশন হবে। তো এই যে রেট্রোগ্রেডের দিকে, রেট্রোগ্রেডের থাকবে হচ্ছে কন্ট্রাকশন, আর এন্টেরোগ্রেডে হবে কি, এই জায়গাটায় তোমার হচ্ছে এই যে ভেসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড, ওইটা সিক্রেশন হবে, ওইটা রিল্যাক্স করবে। সো দেখো এখানে যদি রিল্যাক্স হয়, এখানে কন্ট্রাকশন হয় এবং ফুড ব্লস হলে কি এই ওরাল টু কর্ডাল ডিরেকশনে যাবে না? আচ্ছা, এখন একটা কথা হইতে পারে, ঠিক আছে, যে এটা তো এইভাবে যাও, তাহলে এটা কেন উল্টা দিকে গেল না? কারণ হচ্ছে এখানে একটা একটা ল আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ল অফ গাট। এবং ল অফ গাট কি, ল অফ গাট হচ্ছে along the peristaltic reflex the peristaltic wave moves downwards with the receptive relaxation বা with downstream receptive relaxation। তার মানে কি, নিচের দিকে হচ্ছে কি হবে, receptive relaxation, রিল্যাক্সেশনটা হবে তোমার সামনের দিকে বা নিচের দিকে। সো এটা মনে রাখবা যে এটা কেন হচ্ছে, সেটা হচ্ছে ল অফ গাটের জন্য হচ্ছে। এবং তখন কিন্তু এভাবে খাবারটা আস্তে আস্তে তোমার ওরাল টু কর্ডাল ডিরেকশনে চলে যাবে। তুমি আর একটা বার বলে দিব সহজ ভাবে,
প্রথমে খাবারটা আসলো, এসে হচ্ছে স্ট্রেস রিসেপ্টরটা স্টিমুলেটেড হলো, সেরোটোনিন সিক্রেশন হলো, সেরোটোনিন অ্যাক্টিভেটস দ্য মাইন্ডারিক প্লেক্সাস, এবং তখন কি হবে, মাইন্ডারিক প্লেক্সাসে তখন এই যে খাবারের তোমার রেট্রোগেট ডিরেকশন বা রেট্রোগেট পোর্শনে করবে একটা কন্ট্রাক্টাইল রিং করবে, তার মানে কন্ট্রাকশন অফ দ্য মাসেল করবে বাই সিক্রেটিং অ্যাসিটাইলকোলিন এন্ড সাবস্টেন্স পি। আর সামনের দিকে যে তোমার হচ্ছে যে অ্যান্টেরোগেটেড ডিরেকশনে যে পোর্শনটা মানে 2 to 3 সেন্টিমিটার সামনে, সেখানে হচ্ছে সিক্রেশন হবে কি বলেছিলাম যে ভিআইপি বা ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড বা এনও। তো এই জিনিসটা করবে কি রিল্যাক্স করে ফেলবে, সামনের পোর্শনটা রিল্যাক্স করার কারণে তখন কিন্তু ল অফ গার্ড অনুযায়ী তোমার খাবারটা সামনের দিকে চলে যাবে। সো পেরিস্টালসিস এর বেসিক জিনিসটা মোটামুটি বলা শেষ। যেখানে দেখবে রিটেনের জন্য ছবি আঁকতে হয়, সো ছবি আঁকা এগুলো আমরা হচ্ছে রিটেন ক্লাসে দেখবো, আপাতত বোঝার জন্য এটা দরকার আছে। ওকে, সো এটার পরে আমাদের তেমন কিছু নাই আর, কারণ আমরা বাকিগুলো হচ্ছে তোমার রিটেনের কোশ্চেন তো। আচ্ছা, এখন একটা জিনিস যেটা তোমাকে একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ভাইবাতে ধরে থাকে যে স্টোমাক নিয়ে, যে স্টোমাকের কি কোনো মোটর ফাংশন আছে কিনা, বা তোমার একটা কার্ড কোশ্চেন থাকে। তো এই ফিজিওলজি কিন্তু তুমি যখন ভাইবা বোর্ডে যাবা তখন তোমাকে একটা কার্ড তুলতে হয়। যদিও আমরা এখন জানি না যে আমাদের আসলে প্রফটা কিভাবে হবে বা কবে হবে, তাও আমাদের নরমালি যেটা ট্র্যাডিশনালি হবে সেটা হচ্ছে তোমার একটা, তুমি যাবা তোমাকে একটা কার্ড ধরতে হবে। সো কার্ডের কিন্তু একটা এই কোশ্চেনটা আমি দেখেছি যে আসে, অনেকবার আসে যে মোটর ফাংশন অফ তোমার হচ্ছে স্টোমাক। এখানে তিনটা কথা তুমি মনে রাখবা। একটা হচ্ছে স্টোরেজ ফাংশন, সে কি করবে খাবারটাকে স্টোর করে রাখবে। সেকেন্ড হচ্ছে মিক্সিং করবে খাবারটাকে। আর লাস্টে হচ্ছে সে কি করে তোমার এমটিং, গ্যাস্ট্রিক এমটিং। এই তিনটা জিনিস মনে রাখা, এই তিনটা জিনিস মনে রাখলেই মোটামুটি এটা কথা বলা শেষ। আচ্ছা, এখন এখানেও একটা ইম্পর্টেন্ট তোমার কোশ্চেন থেকে যায়, সেটা হচ্ছে তোমার এই যে তোমার গ্যাস্ট্রিক এমটিং কথাটা বললাম, এটা রেগুলেশন, এটা কিন্তু তোমার রিটেনেও যেমন আসে ভাইভাতেও মোটামুটি ধরে থাকে। সো আমি একটু বলে দেই, যেহেতু ভাইভাতেও আসে, রিটেনের দিন আমরা আবার সুন্দর করে কিভাবে লিখতে হবে সেটা বলে দিব। সো দেখো এখানে যেহেতু বললাম যে গ্যাস্ট্রিক এমটিং মানে কি, এটা খাবারটাকে গ্যাস মানে স্টোমাক থেকে বের করে দেওয়া। এবং এই দুইটা জিনিসের জন্য আমি দুইভাবে আলোচনা করবো। একটা হচ্ছে কিছু একটা ফ্যাক্টর যেটা হচ্ছে স্টিমুলেট করেছে, যেটা বাড়ায় দিবে, যে ঠিক আছে খাবারটাকে আমি স্টোমাক থেকে বের করে দিচ্ছি। আর একটা ফ্যাক্টর যেটা হচ্ছে তোমার দিবে না, মানে এটা কি করবে, এটা হচ্ছে ইনহিবিট করবে গ্যাস্ট্রিক এমটিং কে। ঠিক আছে, এখন প্রথমে আমরা আসি যে কি কি ফ্যাক্টরটা গ্যাস্ট্রিক এমটিং এটাকে হচ্ছে তোমার বাড়ায় দিবে। এটার মধ্যে দুইটা জিনিস মনে রাখবা। একটা হচ্ছে তোমার, আমি বোঝানোর জন্য কিন্তু সহজ ভাষায় বলবো খুব, একটা হচ্ছে তোমার মানে তোমার খাবারটা যখন স্টোমাকে আসবে তখন কি হবে, ওটার একদম ভলিউম, তোমার স্টোমাকের ভলিউমটা কিন্তু বেড়ে যাবে। এবং এটা কিন্তু কথা না যে ঠিক আছে বেশি ভলিউম হয়ে গেছে তার মানে সে প্রেসার দিচ্ছে, প্রেসার দিয়ে সে বের হয়ে যাবে, বাট নো, ইটস নট দ্য অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে যে যখন খাবারটা আসবে ওটা কিন্তু ওই যে বললাম যে স্ট্রেসিং এর জন্য একটা স্ট্রেস রিসেপ্টর কাজ করে। সো এই স্ট্রেস রিসেপ্টরটা কি করবে, স্ট্রেস রিসেপ্টরটা তোমার অ্যাক্টিভেট করবে মাইন্ডারি প্লেক্সাসকে। ওই যে আমরা বলেছিলাম যে ইনহিবিটরি বা স্টিমুলেটরি ফাংশন আছে তোমার স্ফিংটারের উপর, তাহলে যে পাইলোরিক স্ফিংটার তখন কিন্তু এই পাইলোরিক স্ফিংটারের উপরে কাজ করে। ওটা কি করে তোমার পাইলোরিক যে পাম্পটা সেটাকে বাড়াইয়া দিবে এবং সেটা কি করবে খাবারটা চলে যাবে। এটা হচ্ছে এক নম্বর কথা যে কন্টেন্ট অফ দা স্টমাক। সেকেন্ড কথা হচ্ছে যে গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন একটা হরমোন, এটা কি করে, এটা সরাসরি যে তোমার পাইলোরিক পাম্পকে বাড়ায় দিবে। তো এই দুইটা খুবই ছোট কথা, এই ছোট কথা আমরা সুন্দরভাবে বলবো। এবং ওই যে ইম্পর্টেন্ট কথা যেটা বললাম যে কখনোই কিন্তু খাবারের প্রেসার বা খাবারের লোডের জন্য কিন্তু যাবে না। কথা হচ্ছে যে এটা যে স্ট্রেসটা হবে, স্ট্রেচিং করবে দাঁত তোমার হচ্ছে স্টোমাকের ওয়ালটাকে, ওই স্ট্রেচিং এর জন্যই কিন্তু এই খাবারটা তোমার বের হবে। আচ্ছা, এবার হচ্ছে তোমার ডিওডেনাল যেটা বলছিলাম আমি, ডিওডেনালের মধ্যে হচ্ছে তোমার দুইটা জিনিস আমরা মনে রাখবো। একটা হচ্ছে ওই যে তোমার রিফ্লেক্সের সাথে জড়িত, মানে একটা নিউরোনাল, আর একটা হচ্ছে তোমার হরমোনাল। ওকে, সো নিউরোনালের মধ্যে আমরা জানি যে যখন খাবারটা হচ্ছে তোমার ডিওডেনামে চলে আসবে তখন ওইখান থেকে আইদার তোমার একটা এখান থেকে একটা স্টিমুলেশন সরাসরি চলে যাবে স্টোমাকে, অথবা এখান থেকে একটা স্টিমুলেশন প্রি ভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন হয়ে আসবে স্টোমাকে, অথবা এখান থেকে একটা স্টিমুলেশন তোমার ব্রেন স্টিম অথবা তোমার স্পাইনাল কর্ড, এই দুইটা ক্রস করে আবার স্টোমাকে আসবে। এই তিনটা যে মেকানিজম, এদের কাজ সেম কথা, যে এটা কি করবে, এটা হচ্ছে আমার পাইলোরিক পাম্প। ঠিক আছে, পাইলোরিক পাম্পটাকে হচ্ছে কমাই দিবে এবং যে স্ফিংটারটা আছে স্ফিংটারটার যে টোন বা এটা কি করবে, টোনটাকে বাড়াই দিবে, যার কারণে তখন কিন্তু খাবারটা আর আসবে না। এটা হচ্ছে একদম সহজ ভাষায় বলে দিলাম। আর সেকেন্ড যেটা সেটা বলছিলাম হরমোনাল, যেমন দুইটা জিনিস মনে রাখবে, একটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন আর একটা হচ্ছে তোমার সিক্রেটিন। এই কোলেসিস্টোকাইনিন এবং সিক্রেটিন এরা কি করবে, এরা হচ্ছে গিয়ে ওই গ্যাস্ট্রিক মটিলিটিটাকে কমাই দিবে, গ্যাস্ট্রিক জুসের তোমার সিক্রেশন কমাই দিবে, বা গ্যাস্ট্রিক এমটিং এটাকে হচ্ছে তোমার কমাই দিবে, সহজ ভাষায় বলতে গেলে। সো এখন এই যে এটা আমি তো আগে হচ্ছে তোমার পেরিস্টালসিসের মধ্যে বললাম যে
স্টমাকের মধ্যে তোমার প্রোপালসিভ মুভমেন্ট হচ্ছে পেরিস্টালসিস। সো এটা কিন্তু আমি এই যে তোমার যখন বিশ্লেষণ করলাম যে পেরিস্টালসিস কিভাবে হয়, তখন তো বলছি যে এটা যে খাবার আসলে তখন কিন্তু হয়। সো এটা আমি আবার 3টা কথা বলছিলাম যে ইরিটেন্ট বা কেমিক্যালি বা প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনের জন্য অনেক সময় কি হয় পেরিস্টালসিস হতে পারে, তখন বলেছিলাম। সো এখন এখান থেকে ম্যাম একটা কোশ্চেন ধরেছে, হোয়াট ইজ তোমার হচ্ছে হাঙ্গার প্যান, ঠিক আছে, এটা কি? তো যখন আমরা 12 to 24 আওয়ার্স না খেয়ে থাকি, তখন কিন্তু আমাদের কি হয়, আমরা নরমালি মজা করে বলছি আচ্ছা ঠিক আছে পেটের মধ্যে মনে হয় ইঁদুর বিড়াল ঘুরতেছে। সো এটা কিন্তু কেন হয়, এই হাঙ্গার প্যাং এর জন্য। যখন আমি অনেকক্ষণ ধরে খেয়ে থাকবো তখন কিন্তু নরমালি হয় কি পেরিস্টালসিস হচ্ছে, খাবার নাই কিন্তু পেরিস্টালসিস হচ্ছে। বাট যখন আমি 12 to 24 আওয়ার খাবো না, তখন কিন্তু এই যে পেরিস্টালসিস বা কন্ট্রাকশনটা আমার কিন্তু খুব পেইন দিবে। এই পেইন দিবে কোথায়, যে গ্যাস্ট্রিকের যে পিট থাকবে সেই জায়গাটায় পেইন দিবে, এবং এটাকে বলা হচ্ছে হাঙ্গার প্যান। এটা একটু মনে রাখবা যে আমরা যখন 12 to 24 আওয়ার না খেয়ে থাকি, তখন এই নর্মাল পেরিস্টালসিস মুভমেন্টটা মাঝে মাঝে আমার পেইন ক্রিয়েট করে বা আমাদের একটা পেইনফুল মানে তোমার একটা পেইনফুল সেন্সেশন দেয়, সেটাকে আমরা বলি হচ্ছে হাঙ্গার প্যান। আচ্ছা, সো মোটামুটি এটা বলা শেষ হয়ে গেল। আর লাস্টে একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে ডেফিকেশন রিফ্লেক্স। ওকে, সো ডেফিকেশন রিফ্লেক্স যেটা, সেটা কিন্তু রিটেনের জন্য একটা হিউজ ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং ভাইভাতেও কিন্তু ধরে, তাই না? সো ডেফিকেশন রিফ্লেক্সটা কিন্তু দুইটা রিফ্লেক্সের রেজাল্ট, ঠিক আছে, দুইটা রিফ্লেক্সের মাধ্যমে হয়। রিটেনের দিন কিন্তু এটা আমি আরো ভালো করে আলোচনা করবো, কিন্তু আমি এখন তোমাদের স্লাইড শো দেখাতে পারছি না বা স্লাইডের মাধ্যমে দেখাতে পারছি না ছবিটা। সো আমি একটু মুখে বলবো সহজ করে, যাতে তোমরা একটু আজকে কনসেপ্টটা ক্লিয়ার রাখো, এবং রিটেনের দিন পুরো অ্যান্সার সহ যাতে ছবিটা তোমাদের একদম খুব ভালোভাবে বুঝে যাও। সো দেখো, আমি বললাম প্রথমে যে ডেফিকেশন রিফ্লেক্স ইজ দ্য রেজাল্ট অফ টু রিফ্লেক্স। সেখানে দুটা রিফ্লেক্স কি কি আছে? প্রথম রিফ্লেক্সটা হচ্ছে তোমার তোমার হচ্ছে কি, ওই জায়গাটার মধ্যে থাকবে, যেটা আমরা বলি সে ইন্ট্রিনসিক, তাই না? ইন্ট্রিনসিক রিফ্লেক্স, আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক রিফ্লেক্স। ওকে, সো প্রথম রিফ্লেক্সটা সেম ভাবে আমরা যেটা রিফ্লেক্সের যেটা জানি, এতক্ষণ ধরে আমরা রিফ্লেক্স সম্বন্ধে আলোচনা করছি, ওইটা সেম ভাবে। তো যখন হচ্ছে খাবার তোমার এই যে তোমার ফিচার্সটা কোথায় চলে আসবে, রেকটামে চলে আসবে, তখন রেকটামের যে স্ট্রেচিং হবে, স্ট্রেচিং এর মাধ্যমে ওখানে যে স্ট্রেস রিসেপ্টর, সেটা মাইন্টারি প্লেক্সাস গুলাকে কি করবে, স্টিমুলেশন করে দিবে, এবং ওইটা এগেইন তোমার চলে যাবে। যাওয়ার পরে এটা কি করবে, ওটা আবার ব্যাক করবে কোলনে, সিগময়েড কোলনে এবং রেকটামে। তখন কিন্তু তোমার কি করবে, এই জায়গাতে কন্ট্রাকশন বাড়বে। আরেকটা কথা, এই স্টিমুলেশনটা কিন্তু আবার স্ফিংটারেও আসবে। আচ্ছা, একটা কথা বলে নেওয়া ভালো, এটা হচ্ছে তোমার অ্যানাটমিক্যাল নলেজ, যে আমাদের ডেফিকেশনের জন্য আমাদের দুইটা স্ফিংটার থাকে, তাই না? একটা হচ্ছে ইন্টারনাল স্ফিংটার আর একটা হচ্ছে এক্সটার্নাল স্ফিংটার। সো এই এক্সটার্নাল স্ফিংটারটা কিন্তু বাইরের দিকে থাকে এবং ইটস ফর্মড বাই ভলান্টারি মাসেল। আর ইন্টারনাল যে স্ফিংটারটা, সেটা কিন্তু স্মুথ মাসেল দিয়ে তৈরি হয়, এবং এই ইন্টারনাল স্ফিংটারটা কিন্তু ওই যে আমার রিফ্লেক্সের সাথে মানে একসাথেই হয়, যে ঠিক আছে এই রিফ্লেক্সটা তোমার সিগময়েড কোলন, তারপর হচ্ছে তোমার রেকটামে কন্ট্রাকশন করলো, এবং এটা কি করবে, রিল্যাক্সেশন অফ দা ইন্টারনাল স্ফিংটার। এখন যদি এই সময়টাতে যদি এক্সটার্নাল স্ফিংটারটাও রিল্যাক্স হয়, তাহলে কিন্তু ডেফিকেশন হবে। কিন্তু মোস্ট অফ দ্য টাইমে দেখা যায়, যেহেতু আমার এক্সটার্নাল স্ফিংটারটা এটা হচ্ছে সাপ্লাইড বাই দ্য পুডেন্টাল নার্ভ, এবং এটা কিন্তু তোমার একটা সোমাটিক নার্ভ, এটা ইনার্ভেশন হচ্ছে সোমাটিক নার্ভ। সো এটা কিন্তু তোমার ভলান্টারি, তুমি ইচ্ছা করলেই কিন্তু মানে তোমার নিজের ইচ্ছার উপরও ডেফিকেশন, তোমার যে ইচ্ছার উপর কিন্তু ডিপেন্ড করে। তো এইটার পাশাপাশি তখন তোমার এই ইন্ট্রিনসিক যে রিফ্লেক্সটা, সেটার পাশাপাশি তোমার আরেকটা রিফ্লেক্সের দরকার হয়, সেটা হচ্ছে তুমি বলতে পারো যে প্যারাসিম্প্যাথেটিক রিফ্লেক্স। দেখো, আমরা কিন্তু পুরো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট জুড়ে আজকে কিন্তু আমরা অনেকবার প্যারাসিম্প্যাথেটিক কথাটা শুনছি, কারণ প্যারাসিম্প্যাথেটিক জিনিসটাই কিন্তু এইখানে অনেক কিছু কাজ করতেছে, অনেক যে মেকানিজম আছে সেখানে তো মেইনলি এই প্যারাসিম্প্যাথেটিক রেগুলেশনটাই হচ্ছে। সো এখানেও কি হবে, সেম কথাই বলবা, যে এখান থেকে এই রিফ্লেক্সটা তখন কিন্তু তোমার কি হয়, তোমার এই জিনিসগুলো চলে যাবে যে প্রি ভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, অথবা বলেছিলাম যে ব্রেইন স্টিম, এবং হচ্ছে তোমার স্পাইনাল কর্ডে, এবং স্পাইনাল কর্ড এগুলা ব্যাক করে চলে আসবে কোথায়, আবার সেই সিগময়েড কোলন রেকটামে। এবং তখন কি করে, আগের যে রিফ্লেক্সটা ছিল, ওই রিফ্লেক্সটাকে সে ইন্টেন্সিফাই করে, সে আরো বেশি তোমার কন্ট্রাকশনটাকে বাড়ায় দেয়, এবং ইন্টারনাল স্ফিংটারটাকে কি করে, ইন্টারনাল স্ফিংটারটাকে রিল্যাক্স করে। এখন কথা হচ্ছে, দেখো যে প্যারাসিম্প্যাথেটিক পথে গেল, কিন্তু এটা কিন্তু একটা প্যারাসিম্প্যাথেটিক পথে গেল। এখানে কিন্তু তোমার যে স্যাক্রাল সেগমেন্টের 2, 3, 4, এই 2, 3, 4 স্যাক্রাল সেগমেন্ট, ঠিক আছে, এই 2, 3, 4 স্যাক্রাল সেগমেন্ট অফ দ্য প্যারাসিম্প্যাথিক নার্ভ, এটা কিন্তু এখানে কাজ করতেছে। তো টিচার অনেক সময় জানতে চায়, ঠিক আছে তাহলে স্যাক্রাল সেগমেন্ট কত থেকে কত, এটা ভাইভাতে ধরতে পারে। আর রিটেনের জন্য তো আমরা আবার ডিটেইলসে করবই।
এটা আসলো, ঠিক আছে, এটা কিন্তু ওই আগের কন্ট্রাকশনটাকেই কিন্তু আরো বেশি বাড়িয়ে দিল। এবং সাথে কি হবে, এই সময়টাই কিন্তু তোমার ওই এক্সটার্নাল স্ফিংটারটা যদি রিল্যাক্স হয় তখন কিন্তু ডেফিকেশন হয়। সো আমি আরেকবার একটু ছোট করে বলে দিচ্ছি যাতে তোমাদের বোঝাটা আরেকবার তোমরা রিকেপ করতে পারো। সেটা হচ্ছে যে এখানে দুইটা হবে, দুইটা রিফ্লেক্স। প্রথমটা হচ্ছে তোমার ওইটার মধ্যেই থাকবে যেটা আমরা প্রথমের মতো পড়ছিলাম, যে তোমার রেকটাম থেকে আবার ওটা কোলনে চলে আসবে, সিগমার কোলনে চলে আসবে, রেকটামে চলে আসবে, তখন একটা কন্ট্রাকশন হবে। এই কন্ট্রাকশনের জন্য তোমার হচ্ছে কি হবে, ফিচার্সটা সামনের দিকে বের হতে চাবে এবং ওই ইন্টারনাল যে স্ফিংটারটা সেটা রিল্যাক্স হবে, বাট ইউ আর নট শিওর যে এই সময় কি এক্সটার্নাল স্ফিংটারটা কি রিল্যাক্স হচ্ছে কিনা। সো সেকেন্ড আরেকটা রিফ্লেক্স কাজ করবে, সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক রিফ্লেক্স। এখানে কি হবে, এখানে ওই তোমার রেকটাম থেকে কি হবে, রেকটাম থেকে এই স্টিমুলেশনটা চলে যাবে হচ্ছে, বলছিলাম যে প্যারাসিম্প্যাথেটিক ইয়া দিয়ে, যে স্যাক্রাল 2, 3, 4 এটা দিয়ে কোথায় যাবে, সেটা আইদার ব্রেন স্টিমে যেতে পারে অথবা স্পাইনাল কর্ডে যেতে পারে এবং আবার ব্যাক করে আসবে কোলনে, সিগময়েড কোলনে এবং রেকটামে। এবং তখন কিন্তু আগের কন্ট্রাকশনটাকে সে আরো বেশি কি করবে, আরো গতিটাকে বাড়ায় দেবে, আরো কন্ট্রাকশনটাকে বাড়ায় দিবে। এবং এই সময় কি হবে, ভলান্টারি যদি এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারটা রিল্যাক্স করে তখন কিন্তু ডেফিকেশন হবে। সো আমার মনে হয় যে মোটামুটি একটা আইডিয়া তোমাদের আসছে যে পুরো ডাইজেস্টিভ সিস্টেমটা কিভাবে পড়া উচিত, যে একটা পোর্শন আছে যেখানে কিছু রেগুলেটরি সিস্টেম আছে, কিছু সিক্রেটরি সিস্টেম আছে, কিছু তোমার এই যে প্রপালসিভ বা তোমার মুভমেন্টের করার মতো কিছু আছে। এই তিনটা টপিক কি মোটামুটি মানে এক কথা বলতে কি তিনটা টাইপের জিনিস আছে। সো আমি চেষ্টা করছি যে খুবই কম সময়ের মধ্যে তোমাদেরকে যাতে একটু আইডিয়া দেওয়া যায়। সো আশা করি, যেহেতু এটা প্রথম ক্লাস ছিল এবং এটার কিন্তু একটা রিটেন সেশনও হবে, সো আজকে আমি অনেক রিটেন কোশ্চেন আমাদের ইম্পর্টেন্ট, বাট ওইটা আমি হচ্ছে আজকে বলতে পারি না যেহেতু আমাদের ক্লাসটা অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে। সো রিটেনের দিন আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে ওই রিটেনের কোশ্চেন গুলা সুন্দরভাবে আরেকবার বুঝিয়ে দিব যাতে তোমাদের কনফিউশনটা ওই দিন আরো ভালো করে ক্লিয়ার হয়ে যায়। এবং একটা রিটেন কিন্তু একটা প্রেজেন্ট করার ব্যাপার আছে, তাই না? রিটেন কি একটা শুধু তুমি লিখলেই তো হবে না, কারণ প্রফে তো এত খাতা থাকবে, টিচারদেরকে কিভাবে প্রেজেন্ট করলে তুমি অল্প লিখে ভালো নাম্বার পেতে পারো, বা একটা জিনিসকে গোছায় কিভাবে লিখতে পারো, কিভাবে প্রেজেন্টেবল করা যায়, এগুলা কিন্তু আমরা রিটেনের দিন আলোচনা করব। এবং একটা একটা প্রফে পাস করার জন্য কিন্তু তোমার বোধ রিটেনটাও যেমন দরকার তেমনি তোমার ভাইবাটাও দরকার। তো ভাইবার জন্য আজকে যেমন আমি কিছু ট্রিকি কথা তোমার হচ্ছে কি বা এক্সেপশনাল কিছু কোশ্চেন বলছি যে এগুলো আইদার তোমার বইয়ে নাই বাট তোমার মনে হতে পারে যে এরা ইররিলেভেন্ট কোশ্চেন, বাট এরা কিন্তু এই টাইপের কোশ্চেন ধরে। সো আশা করবো তোমরা ক্লাসটা এনজয় করছো যতটুকু বলেছি আমি, যেহেতু খুব কথার ফ্রিকোয়েন্সি অনেক বেশি ছিল, কারণ আমাকে অনেক কথা বলতে হচ্ছে, অনেক টপিকগুলো টাচ করা লাগবে। সো তোমরা সবাই প্রিপারেশন নাও, যেহেতু আমরা কেউই জানি না যে আমাদের ফার্স্ট প্রফটা বা সেকেন্ড প্রফ, আমি যেহেতু সেকেন্ড প্রফের এক্সাম নিই, আমরা কেউই জানি না যে আমাদের আসলে প্রফ কবে হবে, বাট অ্যাটলিস্ট আমাদের একটু বই টাচে থাকা দরকার, কারণ আমরা কেউ চাই না সেশন জটে পড়ে যেতে, তাই না? সো যেভাবেই পরীক্ষা হোক আমরা সবাই একটু হালকা পাতলা রিভিশন শুরু করলে তখন কিন্তু আমাদের পড়াটা ইজি হবে, বা যেভাবেই পরীক্ষা হোক না কেন আমাদের কিন্তু অনেক বেশি উপকার হবে এই ক্লাসগুলো। সো তোমরা সবাইকে অনেক ধন্যবাদ যে মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো, এবং ইনশাআল্লাহ যে তোমাদের সাথে আরো দেখা হবে, কারণ তোমাদের সামনে আমি রেনাল, এন্ডোক্রাইন, তারপর রিপ্রোডাকশন এই ক্লাসগুলো নিব, এবং সাথে তো রিটেনের কোশ্চেনগুলো থাকবেই, রিটেনের কথাগুলো সেখানে আমরা রিটেনে স্পেসিফিক্যালি বলবো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার জন্য দোয়া করো, এবং সবাই তার পরিবার নিয়ে সুস্থ থাকো, এবং অবশ্যই সবাই সেফ থাকো। আচ্ছা, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।